আছে পরে আসছো, এই কারণে ওটা আমি কিছুটা স্কিপ করেই চলে আসছি, কিন্তু তোমরা ওগুলো পরে নিবা। স্যার ফ্যারাডের সেকেন্ড লটা স্যার একটু ওভারভিউ দিয়ে দিন স্যার। ফার্স্ট লটা কি? ফ্যারাডের ফার্স্ট লটা কি মনে আছে? ফার্স্ট ল মনে আছে? জি স্যার। স্যার মনে এম থাকলে তো ইকুয়ালস টু সেকেন্ডটা স্যার দেওয়া জেড যাবে। আইটি স্যার। স্যার যে পরিমাণ ওই স্যার তড়িৎ প্রবাহিত হবে হ্যাঁ ক্যাথোডে স্যার সেই পরিমাণ ধাতু জমা হবে, আর অ্যানোড থেকে সেই পরিমাণ ধাতু ক্ষয় হবে। আচ্ছা। ডাব্লিউ আর ইকুয়ালস ডাব্লিউ সমানুপাতিক কিউ। ডাব্লিউ সমান সমান ডাব্লিউ প্রপোর্শনাল টু কিউ। হ্যাঁ চার্জ। আচ্ছা, ডাব্লিউ সমান সমান জেড আইটি, ফাইনালি বলা হয় জেড আইটি। ডিরেক্ট। আচ্ছা, জেড ইজ দা প্রপোর্শনাল কনস্ট্যান্ট, আর হচ্ছে আইটি হচ্ছে তোমার হচ্ছে একটা নির্দিষ্ট সময় যাবত কত কি পরিমাণে তড়িৎ চালনা করা হয়েছে, তখন ওই কিউটা আমরা কিউ এর জায়গায় আমরা আইটি সমান আইটি বসিয়ে দিচ্ছি, এইটা ডাব্লিউ সমান জেড আইটি। আর সেকেন্ডটা কি ছিল? সেকেন্ডটা হচ্ছে যে মানে একই পরিমাণ তড়িৎ যদি বিভিন্ন, অর্থাৎ বিভিন্ন যদি আমরা সেলের ভিতর দিয়ে এট এ টাইমে চালনা করি, তাহলে ক্যাথোডে যে পরিমাণে মেটাল ডিপোজিট হবে অথবা অ্যানোড থেকে যে পরিমাণে মেটাল ডিসলিউশনে যাবে, এটা তাদের রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক, হুইচ ইজ প্রপোর্শনাল টু দেয়ার ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। এই কথাটাই বলা হয়েছিল সেকেন্ড ইয়ারতে। অর্থাৎ আমাদের হলো একটা সেলের মধ্যে হচ্ছে কপারের সলিউশন আছে, কপারের ইলেকট্রোড আছে, আর একটা সলিউশনের মধ্যে নিকেলের সলিউশন, নিকেল আছে, নিকেলের ইলেকট্রোলাইট আছে, নিকেলের ইলেকট্রোড আছে, আর একটা সলিউশনের মধ্যে মনে করো হচ্ছে অন্য কোনো মেটাল আছে। এখন সবগুলোর ভিতর দিয়ে যদি আমরা একই পরিমাণে তড়িৎ চালনা করি, তাহলে যেটা কপারের ইলেকট্রোডে কি পরিমাণ কপার ডিপোজিট হবে, বা নিকেলের ইলেকট্রোডে কি পরিমাণ নিকেল ডিপোজিট হবে, অথবা গোল্ডের ইলেকট্রোডে কি পরিমাণে গোল্ড ডিপোজিট হবে, এটা নির্ভর করবে হচ্ছে কপারের হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক, যেটা হচ্ছে নিকেলের ক্ষেত্রে হবে সেটা নিকেলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক, আর যেটা গোল্ডের হবে সেটা গোল্ডের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। এটাই হলো সিম্পল আইডিয়া অফ দ্য সেকেন্ড ল। তো তোমরা এই ফার্স্ট ল সেকেন্ড ল এই দুটোই পড়বা, এবং এর সম্পর্কিত যে ম্যাথমেটিক্যাল টার্ম গুলো আছে এগুলো একটু দেখে রাখবা আর কি। হ্যাঁ, এগুলো দেখে রাখবা। ফ্যারাডে যখন তার এই এই আবিষ্কার করে, সূত্র আবিষ্কার করে, তখন কিন্তু উনি ভাবেও নেই, চিন্তাও করে নেই যে এটার এত অ্যাপ্লিকেশন হবে। উনি জাস্ট এক্সপেরিমেন্ট করছে, করে দেখছে যে এরকম এরকম ভাবে হয়। কিন্তু তার এই ফ্যারাডের এই তার সূত্রের মাধ্যমে আজকে তার যে অ্যাপ্লিকেশন, এটা মানে চিন্তার বাইরে চলে গেছে মানুষের, যে কোথায় নেই তার অ্যাপ্লিকেশন। আচ্ছা, আমরা আলোচনা করেছিলাম ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স, মোলার কন্ডাক্টেন্স, স্পেসিফিক কন্ডাক্টেন্স, এগুলো আলোচনা করেছিলাম, তাই না? ফিডব্যাক দিও। জি স্যার। আচ্ছা, আমি তোমাদেরকে কি পাঠিয়েছিলাম? না স্যার পাঠান নাই। না স্যার পাঠান নাই স্যার। স্লাইড পাঠাই নাই? আচ্ছা, স্লাইড পাঠাই না আজকে, তাহলে এই চ্যাপ্টারটা শেষ করে দিয়ে স্লাইডটা পাঠিয়ে দিচ্ছি। আমরা একটু স্ক্রিন শেয়ারে যাচ্ছি। স্যার ক্লাসটা কি রেকর্ড করা যাবে স্যার? তোমরা রেকর্ড করে নিতে পারো, এটি ওপেন করা আছে। হ্যাঁ, ক্লাস রেকর্ড ওপেন করে দেওয়া আছে, তোমরা রেকর্ড করতে পারো। সো আমরা যেহেতু আলোচনা করেছি যে আমাদের বিভিন্ন ধরনের কন্ডাক্টেন্স, স্পেসিফিক কন্ডাক্টেন্স, মোলার কন্ডাক্টেন্স, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স, এগুলো কি জিনিস আমরা এগুলো আলোচনা করেছি। আমরা মোলার কন্ডাক্টেন্সে বলছি যে যদি 1 মোল কোনো দ্রবণে দ্রবীভূত থাকে দ্রব্য, তাহলে ওই সলিউশনের যে কন্ডাক্টিভিটি শো করে দ্যাট ইজ দ্য মোলার কন্ডাক্টেন্স। যদি 1 ইকুইভ্যালেন্ট পরিমাণ অ্যামাউন্ট সাবস্টেন্স দ্রবীভূত থাকে, তাহলে সেটা যে কন্ডাক্টিভিটি শো করে সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। আর স্পেসিফিক কন্ডাক্টেন্সের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে কোন একটা সলিউশনের 1 সেন্টিমিটার কিউব দ্বারা বা 1 মিলিমিটার সলিউশন দ্বারা এক্স্যাক্টলি, অর্থাৎ 1 ইউনিট ভলিউম সলিউশন দ্বারা সলিউশনের ভিতর দিয়ে যে পরিমাণে আয়ন, যে পরিমাণে ইলেকট্রিসিটি প্রবাহিত হয়, সেটা থেকে আমরা বলছিলাম স্পেসিফিক কন্ডাক্টেন্স।
তো এখন আমাদের আসতে হবে যে আমাদের এই ইলেকট্রোলাইটিক কন্ডাক্টেন্স ইট ক্যান বি মেজার্ড, এক্সপেরিমেন্টালি মেজার করা হয়। এখন তো এক্সপেরিমেন্টালি মেজার করার অনেক হচ্ছে তোমার ডিজিটাল ডিভাইসই আছে, কিন্তু সবগুলো ডিভাইসের যে বেসিক প্রিন্সিপাল যেটা, সেই প্রিন্সিপালটা আমাদেরকে জানতে হবে আর কি। তো আমরা মেজার করব হচ্ছে ইলেকট্রোলাইটিক কন্ডাক্টেন্স। তো ইলেকট্রোলাইটিক কন্ডাক্টেন্স সরাসরি মেজার করা হয় না, মেজার করা হয় মূলত হচ্ছে রেজিস্ট্যান্স। যেহেতু কন্ডাক্টেন্স ইজ দ্য রেসিপ্রোকাল অফ দ্য রেজিস্ট্যান্স, এই কারণে যদি আমরা ইলেকট্রোলাইটের রেজিস্ট্যান্স মেজার করতে পারি, দেন উই ক্যান মেজার দ্য কন্ডাক্টেন্স। ওকে, তাহলে কোনো একটা জিনিসের রেজিস্ট্যান্স আমরা কিভাবে মেজার করেছি? রেজিস্ট্যান্স মেজার করার নিঃসন্দেহে তোমরা পড়েছো কি না? আননোন রোধ কিভাবে মেজার করা যায় এটা পড়ো নাই তোমরা? হ্যাঁ স্যার। আর L by হুইস্টন A ব্রিজ by নীতি থেকে এক্স্যাক্টলি, Wheatstone bridge। হুইটস্টোন ব্রিজের প্রিন্সিপাল নিয়ে বা হুইটস্টোন ব্রিজের সাহায্যে আমরা আননোন রেজিস্ট্যান্স মেজার করতে পারি। এটা তোমাদের ফিজিক্সে প্র্যাকটিক্যাল ছিল না? জি স্যার, জি স্যার। ছিল স্যার, এটা কি ইন্টারমিডিয়েট ছিল না অনার্সেও আছে? ইন্টারে ছিল স্যার। অনার্সে নাই, এটা অনার্সেও আছে। জি স্যার, অনার্সে আছে করা হয়েছে কি? স্যার। আমাদের গ্রুপ ওয়াইজ করা হয়তো, মানে আমাদের গ্রুপে হয়েছিল, অন্যান্য গ্রুপে হয়তো হয়নি। গুড, তাহলে তুমি আমাকে হেল্প করতে পারবে অনেক। তো আমরা তাহলে এখানে মেজার করব হচ্ছে রেজিস্ট্যান্স অফ অ্যান ইলেকট্রোলাইট, দ্য প্রিন্সিপাল বেসড অন দ্য হুইটস্টোন ব্রিজ। হ্যাঁ, তোমার কথাটা খুব স্লো মোশনে আসছে, একটু আবার রিপিট করো। হ্যালো। তো যে কথা বলছিলাম যে কন্ডাক্টিভিটি ইজ দ্য রেসিপ্রোকাল অফ দ্য রেজিস্ট্যান্স এন্ড দ্য রেজিস্ট্যান্স ইজ মোর ফ্রিকুয়েন্টলি ডিটারমাইন্ড বাই মিনস অফ সাম ফর্ম অফ দ্য হুইটস্টোন ব্রিজ সার্কিট। এই কারণে হুইটস্টোন ব্রিজ সার্কিটের মাধ্যমে আমরা মূলত রেজিস্ট্যান্স মেজার করে সেখান থেকে কন্ডাক্টেন্স মেজার করব। এই হলো হুইটস্টোন ব্রিজের একটা, আমরা সরাসরি এখানে মানে হুইটস্টোন ব্রিজের সার্কিটটা দেখাই নেই, এখানে সিমিলার একটা এক্সপেরিমেন্ট দেখানো হয়েছে। তোমাদের বোধহয় মনে আছে যে হুইটস্টোন ব্রিজে এরকম একটা, আমার যতটুকু মনে পড়ে, আমি হুইটস্টোন ব্রিজের এক্সপেরিমেন্ট যখন আজ থেকে বোধহয় 25 বছর আগে করেছিলাম, এরকম একটা সার্কিটই ছিল আর কি। যে এখানে এখানে এরকম কপার পাত থাকে, মাঝে একটা গ্যাপ থাকে, এখানে কপার পাত আছে, এখানে গ্যাপ আছে, এবং দুই গ্যাপের মাঝে একটা এবি একটা লম্বা একটা তার থাকে, এটা হচ্ছে 1 মিটার একটা ম্যাঙ্গানিন ওয়্যার থাকে। আর এখানে একটা জানা রেজিস্ট্যান্স থাকে, আর এখানে থাকে একটা আননোন রেজিস্ট্যান্স। এরপরে হচ্ছে এর মাঝ থেকে এখানে একটা গ্যালভানোমিটারের সাহায্যে একটা জকির সাহায্যে সংযোগ দেওয়া থাকে, এবং এখানে ইয়ার ক্ষেত্রে আমাদের হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে এখানে আমরা ডিসি সোর্স বোধহয় নেওয়া হয়েছিল, ডিসি সোর্স নেওয়া হয় না, এসি সোর্স নেওয়া হয় এখানে হুইটস্টোন ব্রিজে। তোমাদের ডিসি নেওয়া হয়, তাই তো? ভালো করে বলো যারা প্র্যাকটিক্যাল করেছো। এ মেয়ে কি যেন কথা বললে তুমি, তোমাদের হয়েছে? জি স্যার, ডিসি নাও থাকে। ডিসি, নুসরাত, আচ্ছা ডিসি সোর্স নিয়েছিল, তাই তো? ডিসি সোর্স নিয়েছিল। এরপরে হচ্ছে গ্যালভানোমিটারে এই জকিটা ডানে বা বামে ঘোরানো হয়েছিল, ডানে বা বামে ঘোরালে যে জায়গাতে গ্যালভানোমিটারের বিক্ষেপ সবচেয়ে কম দেয় সেইটা আমাদের হয়েছিল নাল পয়েন্ট, তাই তো? তারপর ওখান থেকে আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে আননোন রেজিস্ট্যান্স মেজার করেছিলাম। এটা হলো আমাদের হুইটস্টোন ব্রিজ। আমি আমাদের কথা বলছি না এখন, আমি তোমাদের হুইটস্টোন ব্রিজটার কথা একটু বলছি আর কি, যতটুকু আমার মনে পড়ে, এবং তোমাদের কাছ থেকে যদি শেয়ার করে ওইটা ঠিক হয়, তাহলে যন্ত্রটা মোটামুটি এরকমই ছিল, তাই না? জি স্যার। যে এটা একটা কপারের পাত আর কি, মানে কন্ডাক্টিং সামথিং লাইক দিস। এখানে একটা থাকে, এখানে একটা থাকে, এই এই গ্যাপের মধ্যে থাকে একটা নোন রেজিস্ট্যান্স, আর এই গ্যাপের মধ্যে দেওয়া হয় আমাদের আননোন রেজিস্ট্যান্স। এখানে একটা ওয়্যার থাকে, আর এটার সাথে আমাদের একটা হচ্ছে ডিসি সোর্স দেওয়া থাকে। এরপরে এখান থেকে আর একটা ওয়্যার থাকে গ্যালভানোমিটারের সাথে, জকির সাথে সংযুক্ত থাকে। এই জকিটাকে আমরা এই ওয়্যারের উপরে ডানে বা বামে বিক্ষেপ, যদি আমরা সুইচ সার্কিট ক্লোজ করার মাধ্যমে, অর্থাৎ সার্কিট অন করার মাধ্যমে যদি আমরা এই চৌকিটাকে এই পাশে পাশে যদি আমরা ঘুরাই, তাহলে একটা জায়গায় কম বিক্ষেপ দেয়, সেখান থেকে আমরা আননোন রেজিস্ট্যান্স বিভিন্ন রোধের মাধ্যমে, বিভিন্ন সূত্রের মাধ্যমে ইয়ে করতে পারি আর কি।
তো এক্ষেত্রে যে ঘটনাটা ঘটে এখানেও মোটামুটি একই রকম, মোরালেস সিমিলার প্রিন্সিপাল। এখানে যে পার্থক্যটা হলো যে ওখানে আমরা যেখানে নন রেজিস্ট্যান্স নিয়েছিলাম, আননোন রেজিস্ট্যান্স নিয়েছিলাম যে গ্যাপটার মধ্যে, সেই গ্যাপটার মধ্যে আমরা আননোন রেজিস্ট্যান্স না নিয়ে সেখানে আমরা নেব হলো যে সলিউশনের আমাদের ইলেকট্রোলাইটের কি বলে যে রেজিস্টিভিটি বা কন্ডাক্টিভিটি নিরূপণ করতে চাচ্ছি, সেই সলিউশনের একটা ইলেকট্রোলাইটিক সেল তৈরি করে সেই সেলের সাথে আমরা ওই সেলটাকে আমরা ওই জায়গাতে সংযোগ দেব। অর্থাৎ the solution of an electrolyte whose conductivity is to determine is taken in a conductivity cell, একটা কন্ডাক্টিভিটি সেলের মধ্যে নেওয়া হয় যে দিস ইজ এ কন্ডাক্টিভিটি সেল। এই কন্ডাক্টিভিটি সেলের মধ্যে দেখো দুটো ইলেকট্রোড আছে, এই একটা ইলেকট্রোড, এই একটা ইলেকট্রোড, দিস বোথ দ্য ইলেকট্রোডস আর প্লাটিনাইজড প্লাটিনাম, অর্থাৎ প্লাটিনামের উপরে আবার প্লাটিনামের কোটিং করা, ট্রান্স কোটিং করে দেওয়া থাকে ইন অর্ডার টু ইনক্রিজ দ্য সারফেস এরিয়া। এরপরে এই দুটো প্লাটিনাম ওয়্যারকেই এখানে যে এই দুটো টিউব আছে, এই টিউবের মধ্যে হচ্ছে এখানে মার্কারি ডিপিং করা আছে, মার্কারির সাথে এখানে সোলজারিং করে এই টিউবের সাথে এখানে দিয়ে দেওয়া হয়, এবং এইগুলো হলো কপারের ওয়্যার। এই কপারের ওয়্যার দিয়ে এখানে সংযুক্ত করে দেওয়া হয়। আর এটা হচ্ছে একটা কন্টেনারের মধ্যে রাখা, কন্টেনারটা হচ্ছে একটা থার্মোস্ট্যাট, অর্থাৎ একটা ডিভাইসের উপরে রাখা ফর মেইনটেইনিং কনস্ট্যান্ট টেম্পারেচার। অর্থাৎ এই সেলের এখানে বর্ণনা দেওয়া হয়েছে, দিস ইজ মেড অফ পাইরেট গ্লাস এন্ড ইজ ফিটেড উইথ প্লাটিনাম ইলেকট্রোড। দ্য ইলেকট্রোডস ইউজুয়ালি কনসিস্ট অফ প্লাটিনাম প্লেটস sealed into a glass tubes which pass through mercury placed in a tubes. The electrodes are coated with finely divided platinum. To maintain a definite temperature, it is placed on a thermostat. Copper wires are dipped in the mercury, placed in a glass tube to make connections. এখানে এই ইলেকট্রোলাইটিক সেলটার বর্ণনা এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, এই যে ইলেকট্রোলাইটিক সেল, অর্থাৎ আমরা যার রেজিস্ট্যান্স মেজার করব বা কন্ডাক্টিভিটি মেজার করব, সেটা একটা ইলেকট্রোলাইটিক সেলে নেওয়া হয়। এই ইলেকট্রোলাইটিক সেলটা হচ্ছে একটা পাইরেক্স গ্লাসের একটা সেল। এই একটা পাইরেক্স গ্লাসের মধ্যে সেল যেখানে দুটো প্লাটিনাম ইলেকট্রোড থাকে। এই প্লাটিনাম ইলেকট্রোডের বর্ণনা দেওয়া হচ্ছে, প্লাটিনাইজড প্লাটিনাম ইলেকট্রোড। প্লাটিনাম ইলেকট্রোডের উপর প্লাটিনামকে আবার ডিপোজিট করা হয়, ক্রস প্লাটিনাম আগে ডিপোজিট করা হয়। এই দুটো হচ্ছে দুইটা গ্লাস টিউবের সাথে হলো ইমপ্রেগনেটেড অবস্থায় রাখা হয়, এবং এই গ্লাস টিউবের ভিতরে মার্কারি থাকে টু মেক এ ইলেকট্রিক কন্ট্যাক্ট বিটুইন প্লাটিনাম এন্ড দ্য এক্সটার্নাল ওয়্যার। আর এই টোটাল সেলটাকে একটা থার্মোস্ট্যাটের উপরে রাখা হয় ইন অর্ডার টু মেইনটেইন কনস্ট্যান্ট টেম্পারেচার। এখন আমাদের হলো ইয়েতে যেতে হবে, সেটা হলো যে এখন আমাদের এই সেলটাকে আমরা অ্যাড করব হলো এই যে আমাদের হুইটস্টোন ব্রিজের যেখানে আমাদের আননোন রেজিস্ট্যান্সের বক্স ছিল, সেই বক্সের সাথে আমাদের এই সেলের অ্যানোড এবং অ্যানোড ক্যাথোড এখানে আমরা বলবো না, এই সেলের যে দুই প্রান্ত আছে, দুইটা ইলেকট্রোড আছে, এই সেলের দুইটা ইলেকট্রোড আমরা এখানে সংযোগ করে দেব। আচ্ছা, এখানে আর একটা জিনিস দেখো যে আমরা ওখানে নিয়েছিলাম আমরা ডিসি সোর্স হুইটস্টোন ব্রিজে। এখানে কিন্তু আমরা ডিসি সোর্স না নিয়ে এখানে আমাদের নিতে হবে ইন্ডাকশন কয়েল, অর্থাৎ এসি সোর্স নিতে হবে। এসি সোর্সকে মডিফাইড এসি সোর্স, একদম সরাসরি একদম ওয়ালের এসি কানেকশনের সাথে সংযোগ না করে ওই এসি সোর্সটাকে একটু মডিফিকেশন করে নিয়ে এসে তার একটা নির্দিষ্ট সাইকেলে নিয়ে এসে সেই এসি সোর্সটাকে আমরা এই জায়গাটাতে সংযোগ দেব। আচ্ছা, ডিসি বাদ দিয়ে কেন আমরা এসি সোর্স এখানে সংযোগ দিলাম, এর পিছনে কারণটা হলো যদি আমরা ডিসি সোর্স সংযোগ দিতাম তাহলে কি হতো বলো তো একজন? এসি সোর্স দিতে মাঝে মাঝে কারেন্ট শূন্য হইতো, মাঝে মাঝে কারেন্ট বাড়তো কমতো এরকম হতো। না না না, আমি বলছি যে তোমরা তো হুইটস্টোন ব্রিজে ডিসি ইউজ করেছো, তাই তো? ডিসি আর এসি বোঝো তো নাকি? জি স্যার। কি বলো তো? ডিসি ডাইরেক্ট কারেন্ট, এসি অল্টারনেটিভ কারেন্ট। এই ডাইরেক্ট কারেন্ট আর অল্টারনেটিভ কারেন্টের এটা তো হলো তুমি ইংরেজিটা বাংলা, অর্থাৎ এসি আর ডিসির ইলাবোরেটিভ ফর্মটা বললে আমাকে একটু বুঝিয়ে বলো তো। সময় পরিবর্তনের সাপেক্ষে স্যার ডিসি তে স্যার কারেন্টের স্যার প্রভার পরিবর্তন হয় না, কিন্তু স্যার এসি তে স্যার ওঠানামা করে। অ্যানোড আর ক্যাথোড সবসময় একই থাকে ডিসি তে। জি স্যার।
এক্স্যাক্টলি, কে বললো? জি স্যার। হাবিব। জি স্যার। ডিসিতে হলো, ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট, মানে হচ্ছে কি যেটা পজিটিভ সেটা আজীবন পজিটিভ, যে প্রান্তটা পজিটিভ সেই প্রান্তটা সারা জীবনের জন্য পজিটিভ, আর যে প্রান্তটা নেগেটিভ সেই প্রান্তটা সারা জীবনের জন্য নেগেটিভ। আর এসিতে এই কোন প্রান্ত নেগেটিভ আর কোন প্রান্ত পজিটিভ এটা বলা যায় না, কারণ এটা হচ্ছে অল্টারনেট করে, প্রতি সেকেন্ডে 50,000 বার দিক পরিবর্তন করে, একবার পজিটিভ একবার নেগেটিভ, একবার পজিটিভ একবার নেগেটিভ হয়। তো এখন যদি আমরা এখানে ডিসি কারেন্ট ব্যবহার করতাম কি হতো বলো তো দেখি হাবিব? জি স্যার। যদি ডিসি কারেন্ট ব্যবহার করতাম তাহলে কি সমস্যা হতো এখানে? এখানে স্যার কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে যাবে। এক্স্যাক্টলি, কেন চেঞ্জ হয়ে যাবে বলো দেখি? কেন চেঞ্জ হয়ে যাবে? ভোল্টেজের তারতম্যের কারণে। না, স্যার আচ্ছা আয়ন তাহলে গুলো আমরা, ক্যাথোডে এসে জমা হবে স্যার। হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এই তো বুঝে ফেলছো, এই তো বুঝে ফেলছো। এখানে আমাদের হচ্ছে দুটো ইলেকট্রোড আছে, দুটো ইলেকট্রোডকে তো আমরা এখানে ইয়ে করে সংযোগ দিয়েছি। এখন যদি এটা আমরা ডিসির সাথে সংযোগ দেই তাহলে একটা প্রান্ত হতো পজিটিভ আর একটা প্রান্ত হতো নেগেটিভ, অর্থাৎ একটা হতো ক্যাথোড আর একটা হতো অ্যানোড। ক্যাথোডে কি হতো? মেটালের রিডাকশন হতো। এখানে যে আমাদের যদি এখানে আমাদের যদি সাপোজ এখানে সোডিয়াম ক্লোরাইডের আমরা কন্ডাক্টিভিটি মেজার করতে তাহলে সোডিয়াম আয়ন গিয়ে ক্যাথোডে জমা হতো, আর ক্লোরাইড আয়ন গিয়ে হচ্ছে ক্লোরিন গ্যাস আকারে অ্যানোডে ইভলভ হতো, অথবা এইরকম সিমিলার রিয়াকশন অন্য কোনো ইলেকট্রোলাইট থেকে এরকম সিমিলার রিয়াকশন হতো। ফলে কি হতো? ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশন ডিক্রিজ করতো, চেঞ্জ হয়ে যেত। ইলেকট্রোলাইটের যে কনসেন্ট্রেশন আমরা এখানে রেখেছি সেই কনসেন্ট্রেশন আর সেখানে থাকতো না। এই কারণে আমরা এখানে ডিসি সোর্স ব্যবহার না করে এসি সোর্স ব্যবহার করছি, যেন এই ক্যাথোডিক এবং অ্যানোডিক রিঅ্যাকশন গুলো না হয়। কারণ এটা কন্টিনিউয়াসলি কোনোটা ক্যাথোডও না কোনোটাই অ্যানোডও না, যেটাই ক্যাথোড সেটাই অ্যানোড হচ্ছে, যেটাই অ্যানোড সেটাই ক্যাথোড হচ্ছে, অর্থাৎ কন্টিনিউয়াসলি তাদের পোলারিটি চেঞ্জ হচ্ছে। কন্টিনিউয়াসলি পোলারিটি চেঞ্জ হওয়ার কারণে ওই ক্যাথোডিক এবং অ্যানোডিক রিঅ্যাকশন গুলো সংঘটিত হচ্ছে না। এটা একটা পরিবর্তন। আর একটা মানে পরিবর্তন স্যার হয়েছে, হ্যাঁ এখানে স্যার পোলারিটি চেঞ্জ হচ্ছে মানে কনস্ট্যান্ট হিসেবে মানে একটা অনুপাত থাকছে সব সময়। হ্যাঁ আয়নগুলোর। এক্স্যাক্টলি, আয়নগুলোর একটা অনুপাত সবসময় থাকে। অর্থাৎ এসিতে আমাদের হচ্ছে যেহেতু কনস্ট্যান্টলি কোনোটা ক্যাথোড না বা কনস্ট্যান্টলি কোনোটা অ্যানোড না, কাজে ওখানে অক্সিডেশন বা রিডাকশন রিঅ্যাকশন সংঘটিত হচ্ছে না। কারণ এই চেঞ্জটা এত দ্রুত হচ্ছে যে ওখানে রিঅ্যাকশন সংঘটিত হওয়ার কোনো সুযোগই নেই আর কি। অর্থাৎ ক্যাথোডিক এবং অ্যানোডিক যে রিঅ্যাকশন সংঘটিত হবে সেই রিঅ্যাকশন গুলো সংঘটিত হওয়ার সেখানে কোনো সুযোগ নেই। আর একটা চেঞ্জ হচ্ছে, আর একটা চেঞ্জ হলো তোমরা ওখানে গ্যালভানোমিটার ব্যবহার করেছিলে তাই তো? হুইটস্টোন ব্রিজে আননোন রেজিস্ট্যান্স মেজারের সময় তোমরা গ্যালভানোমিটার ইউজ করেছে তাহলে, তাই না? জি স্যার। জি স্যার। গ্যালভানোমিটার, এখানে আমরা গ্যালভানোমিটার ইউজ করতে পারছি না। কেন পারছি না বলো তো দেখি? যদি সিম্পল ফিজিক্সের ধারণা থাকে তাহলে বলতে পারবা। আছে? সমস্যা কি? ওখানেও তো গেল না বোধহয়। গ্যালভানোমিটার cannot detect or cannot be used in AC current. অল্টারনেটিভ কারেন্টের ক্ষেত্রে গ্যালভানোমিটার তুমি ইউজ করতে পারবে না। গ্যালভানোমিটারের সাহায্যে তোমার অল্টারনেটিভ কারেন্টের জায়গাগুলো মেজার করা যায় না। আমরা তো এখানে এসি নিয়েছি, তোমরা ওখানে ডিসি নিয়েছিলা। তোমাদের গ্যালভানোমিটার ব্যবহার করার একটা সুবিধার জন্য তোমরা ডিসি নিয়েছিলা, বা ডিসি নেওয়ার কারণেই গ্যালভানোমিটার ইউজ করেছিলা। কিন্তু গ্যালভানোমিটারের সাহায্যে এসি কারেন্টকে ডিটেক্ট করা যায় না, যে কারণে আমরা এখানে গ্যালভানোমিটার ইউজ করতে পারবো না। আমাদেরকে আমরা এই জন্য অল্টারনেটিভলি আমরা এখানে ইউজ করছি একটা হচ্ছে হেডফোন। এখানে আমরা হেডফোন ইউজ করব। হেডফোনে হচ্ছে যে যখনই আমরা সার্কিট ক্লোজ করব তখনই হচ্ছে হেডফোনের মধ্যে আমাদের একটা শব্দ তৈরি হবে। এখানে কোনো মিউজিক জেনারেট করবে না, জাস্ট একটা নয়েজি একটা সাউন্ড তৈরি হবে আর কি। এই এখন ওই নয়েজি সাউন্ড এখন আমরা এই জকিটাকে এই তারের উপরে এই পাশে ডানে বা বামে যখন এরকম এরকম করে নিয়ে যাব তখন এই সাউন্ড কোন জায়গাতে এসে কম পাওয়া যায়, মিনিমাম সাউন্ড কোন জায়গায় পাওয়া যায় সেই জায়গাটাও হবে আমাদের
নাল পয়েন্ট। স্যার জকি কোনটা? এই যে এক্স লেখা দেখতেছো না, এই যে এখানে একটা, জি স্যার। হ্যাঁ এইটা আমরা এই অর্থাৎ হেডফোনটাকে কানে দিয়ে হেডফোনের আরেকটা যে প্রান্ত আছে সেই প্রান্তটাকে মানে এখানে বলবো যে হেডফোনেরও কিন্তু দুইটা আছে, মানে দুটো লাইন আছে আর কি। তোমার কানে তো এমনিতে দুই কানে তো দুইটা দিলাই, কিন্তু তোমার যেটা তার আসতেছে তারের ভিতরে কিন্তু দুটো আছে, দুটো তার আছে। তো ওই দুটো তারের একটা আমাদেরকে লাগাতে হবে হচ্ছে এই পয়েন্টে, আর একটা প্রান্ত লাগাতে হবে হচ্ছে এই জকির এই প্রান্তে, অর্থাৎ এই ম্যাঙ্গানিন যে ওয়্যার আছে 1 মিটারের, এই ওয়্যারের উপরে যেন এটাকে নড়াচড়া করা যায়, আর আমরা হেডফোনের সাউন্ডটা শুনবো। তো যেখানে সবচেয়ে কম সাউন্ড শোনা যাবে দ্যাট ইজ দ্য নাল পয়েন্ট। তো তোমরা যেহেতু হুইটস্টোন ব্রিজের কাজটা করেছো, মোর অরলেস কাজটা সিমিলার, আমাদের পার্থক্য শুধু এখানে যে আমরা এখানে ডিসি কারেন্ট, ওখানে ডিসি কারেন্ট ইউজ করা হয়েছিল, আমরা এখানে অল্টারনেটিভ কারেন্ট, ওখানে যেটা আননোন রেজিস্ট্যান্স ইউজ করা হয়েছিল, আননোন রেজিস্ট্যান্সের জায়গায় এখানে আমরা কন্ডাক্টিভিটি বা ইলেকট্রোলাইটিক সেল আমরা ইউজ করছি বা কন্ডাক্টিভিটি সেল ইউজ করছি। আর একটা হচ্ছে ওখানে হেডফোনের পরিবর্তে, ওখানে গ্যালভানোমিটারের পরিবর্তে আমরা এখানে হেডফোন ইউজ করছি। এই হলো পার্থক্য আর কি। আচ্ছা, the cell connected to the, এই কথাগুলো আমরা বললাম যে AB is the manganese wire of the meter bridge connected to the induction coil, the headphone T is connected to the sliding key X and the binding screw in between the cell resistance box, অর্থাৎ ওখানে যে কথাগুলো বললাম সেগুলো এখানে লেখা আছে। The sliding key X is placed near the resistance box. Then the sliding key is moved along the wire until the sound in the headphone is reduced to a minimum. Thus, point X is recorded. The observed conductivity of the solution is then calculated by applying the formula. আচ্ছা, এখন আমরা যদি একটু in between এই দুটো স্লাইডে আসি, তাহলে আমরা এখানে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করছি সেটা হলো যে রেজিস্ট্যান্স অফ সেল ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স আর। এই সেলের রেজিস্ট্যান্স এটা কার প্রপোর্শনাল হবে? প্রপোর্শনাল টু এই যে এই পর্যন্ত যে দূরত্ব আছে তার প্রপোর্শনাল হবে, সমানুপাতিক। একইভাবে এই আর এর রেজিস্ট্যান্স এখানে যে দূরত্ব আছে তার সমানুপাতিক। আমরা জানি কি রেজিস্ট্যান্স প্রপোর্শনাল টু ডিসটেন্স। এখন এটা ডিসটেন্স যত কম হবে এই আর এর রেজিস্ট্যান্স তত কম হবে, ডিসটেন্স যত বাড়বে আর রেজিস্ট্যান্স তত বাড়বে। একইভাবে এখানকার রেজিস্ট্যান্স এই ডিসটেন্সের সাথে সমানুপাতিক। এই প্রিন্সিপালটাকে মূলত কাজে লাগানো হয়েছে এই সূত্রে। তাহলে সেক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্স অফ সেল ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স অফ আর, দ্যাট ইজ দ্য রেজিস্ট্যান্স অফ বিএক্স ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স অফ এক্স। এই রেজিস্ট্যান্স অফ বিএক্স অর্থাৎ এই সেলের সমানুপাতিক রেজিস্ট্যান্স হলো বিএক্স, এই সেলের সমানুপাতিক রেজিস্ট্যান্স হচ্ছে এএক্স। দ্যাট ইজ আমরা এটা ইকুয়াল করতে রেজিস্ট্যান্স অফ বিএক্স that is proportional to the length of bx, resistance of x that is proportional to the length of ax. স্যার রেজিস্ট্যান্স অফ সেল ওটা কোথায় একটু দেখাই দেন একবার। রেজিস্ট্যান্স অফ সেল, আমরা তো এই সেলের রেজিস্ট্যান্স আগে মেজার করতেছি তাই না, এই সেলের রেজিস্ট্যান্স অর্থাৎ এখানে যেটা আননোন রেজিস্ট্যান্স ছিল সেটার কথা বলছি আমি। এই যে এখানে যে সেলটা আছে এই সেলের যে রেজিস্ট্যান্স আছে এই সেলের রেজিস্ট্যান্স দ্যাট ইজ প্রপোর্শনাল টু দ্য রেজিস্ট্যান্স অফ bx, এই আর এর রেজিস্ট্যান্স দ্যাট ইজ দ্য প্রপোর্শনাল টু দ্য রেজিস্ট্যান্স অফ এক্স। এই জিনিসটাকে আমরা সূত্রের মাধ্যমে এভাবে সাজিয়ে নিয়েছি। তাহলে মানে এখান থেকে আমরা কি তাহলে পাচ্ছি, আমাদের এখানে আর জানা আছে তাই তো, আর ইজ দ্য আমাদের নোন রেজিস্ট্যান্স, আমরা রেজিস্ট্যান্স বক্সে একটা নোন রেজিস্ট্যান্স ফিট করেছিলাম, সে আর আমাদের জানা আছে। এন্ড এটা যেহেতু হলো 1 মিটারের একটা লম্বা তার, কাজে এখানে এটা যেহেতু গ্রাজুয়েটেড করা আছে একটা স্কেলের উপরে, কাজে এই জকির যে পয়েন্টটা তাহলে এই এএক্স এর যে লেন্থ আছে এবং বিএক্স এর যে লেন্থ আছে সেই লেন্থ আমাদের জানা আছে। তাহলে লেন্থ অফ বিএক্স জানা আছে, লেন্থ অফ এএক্স জানা আছে, এখান থেকে আমরা কি বের করতে পারবো, রেজিস্ট্যান্স অফ সেল আমরা এখানে ক্যালকুলেট করতে পারবো। ওকে, আচ্ছা এখন যখন আমরা রেজিস্ট্যান্স অফ দ্য সেল ক্যালকুলেট করতে পারলাম, এখন আমাদের স্পেসিফিক রেজিস্ট্যান্স ইজিলি ক্যালকুলেট করা যাবে। আমাদের স্পেসিফিক রেজিস্ট্যান্সের সূত্রটা কি ছিল, কাপা সমান সমান 1/r ইনটু L/A। আচ্ছা আর আমরা এখান থেকে পেলাম রেজিস্ট্যান্স অফ দ্য সেল, আমরা এখান থেকে পেলাম
আর এল বাই এ, এলটা কি? লেন্থ স্যার। লেন্থ, কিসের লেন্থ? কিসের স্যার লেন্থ? তারের, যেখান থেকে বিদ্যুৎ প্রবাহিত হবে। হ্যাঁ, আমরা তো এখন তার নিয়ে আর কথা বলছি না, আমরা এখন সেলে চলে আসছি। এখন আমরা স্পেসিফিক কন্ডাক্টেন্সে চলে আসছি। স্পেসিফিক কন্ডাক্টেন্স যখন আমি আলোচনা করেছিলাম তখন আমরা লেন্থটা কি স্যার এবি হবে স্যার, মানে ওই যে পুরা তারটা যে ওটা? না না, এই পর্যন্ত এই পর্যন্ত আমাদের হুইটস্টোন ব্রিজের কাজ শেষ। এই সমীকরণ পর্যন্ত, এই সমীকরণের সাহায্যে আমরা কি কি নিরূপণ করলাম বলো তো? হুইটস্টোন ব্রিজের সাহায্যে রেজিস্ট্যান্স স্যার। কার রেজিস্ট্যান্স মেজার করলাম? সেলের স্যার। সেলের। অর্থাৎ এখানে যে আমাদের সেলটা বসানো হয়েছিল, এই সেলের মধ্যে যে রেজিস্ট্যান্স, এই সেলের রেজিস্ট্যান্স বলতে কি বোঝায়? এই সেলের মধ্যে দুটো ইলেকট্রোড আছে, তাই না? এই সেলের মধ্যে দুটো ইলেকট্রোড আছে, এই দুই ইলেকট্রোডের মাঝে এখন এখানে কি কারেন্ট প্রবাহিত হচ্ছিল না? একটা ইলেকট্রোড থেকে আরেকটা ইলেকট্রোডের মধ্যে কারেন্ট প্রবাহিত হচ্ছিল। তাহলে এইখানে কারেন্ট প্রবাহিত হওয়াতে যে বাধা প্রদান হয়েছিল সেইটা আমরা মেজার করছিলাম। এত দুই ইলেকট্রোডের মাঝে যে সলিউশন আছে সেই সলিউশনের রেজিস্ট্যান্স আমরা মেজার করলাম। সেলের কন্ডাক্টিভিটি অফ দ্য সেল আমরা মেজার, এই রেজিস্ট্যান্স অফ দ্য সেল মেজার করলাম। মানে কি? মানেটা হচ্ছে এই সেলের মধ্যে যে দুটো ইলেকট্রোড ছিল, এই ইলেকট্রোড দুটোর মাঝে যে পরিমাণে সলিউশন ছিল, ওই সলিউশনটা ইলেকট্রিসিটি প্রদানে যে বাধা প্রদান করছে সেটা আমরা মেজার করছি। ওকে, তাহলে স্যার এলটা হচ্ছে দুইটা ইলেকট্রোডের মধ্যবর্তী দূরত্ব। এই তো বের হয়ে আসছে, ভেরি গুড। তার মানে এখন এল হচ্ছে আমাদের দুটো ইলেকট্রোডের মধ্যবর্তী দূরত্ব। আর এটা কি? এটা হচ্ছে ওই দুটো ইলেকট্রোডের মধ্যবর্তী যে সলিউশন, মানে এই প্রত্যেকটা ইলেকট্রোডের যে এরিয়া আছে, এরিয়া অফ ক্রস সেকশন। অর্থাৎ ওই দুই ইলেকট্রোডের মাঝে যে ক্ষেত্রফলটা আছে আর কি, এইটা হচ্ছে আমাদের এ। অর্থাৎ আমি যদি আবার এখানে যাই, আমি এখানে এটা একটা ইলেকট্রোড, এটা একটা ইলেকট্রোড, এই দুই ইলেকট্রোডের মাঝে দূরত্বটা আমরা ওখানে বলছি এইটা হলো এল। আর এরিয়াটা হচ্ছে কি? এই ইলেকট্রোডের ক্ষেত্রফল যেটা হবে, এই ইলেকট্রোডের ক্ষেত্রফল যেটা হবে সেটাই হবে এটার এরিয়া, তাই না? এই সলিউশন, এখানে যে সলিউশন আছে সেই সলিউশনের এরিয়াটাও তাই হবে। অর্থাৎ দুটো ইলেকট্রোড যদি আমাদের সমান থাকে, একই ডাইমেনশনের থাকে, তাহলে এই ইলেকট্রোডের যে এরিয়া, সেই এরিয়াই হবে ওই সলিউশনের এরিয়া। স্যার যদি কোনো ক্রমে স্যার ক্ষেত্রফল মানে একটার কম একটার বেশি হয়ে যায় ইলেকট্রোডের, স্যার সেই ক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে? একটার কম একটা বেশি হলে সেভাবে আমরা বের করে নেব, এভারেজ বের করে নিতে পারবো আমরা। আমাদের এখানে এভারেজ বের করে নেওয়ার সুযোগ আছে। জি স্যার। আচ্ছা, এখন বলি তাহলে একটা নির্দিষ্ট সেলের জন্য এই দূরত্বটা কনস্ট্যান্ট। ওকে, কনস্ট্যান্ট কিনা? একটা নির্দিষ্ট সেলের জন্য এই এরিয়াটা কনস্ট্যান্ট। জি স্যার। তাহলে এই এল বাই এটা কনস্ট্যান্ট। জি স্যার। এই এল বাই এ কে বলা হয় সেল কনস্ট্যান্ট। দিস এল বাই এ ইজ কল্ড দা সেল কনস্ট্যান্ট। তাহলে আমাদের এল বাই এ জানা আছে, দ্যাট ইজ দ্য সেল কনস্ট্যান্ট। তাহলে আমাদের আর যদি আমরা বের করতে পারি, সেল কনস্ট্যান্টের মান যদি বসিয়ে দিতে পারি, তাহলে আমরা স্পেসিফিক কন্ডাক্টেন্স বের করতে পারবো। আর স্যার যখন এখানে আমরা x দ্বারা প্রকাশ কেন করছে? হ্যাঁ হ্যাঁ, x দ্বারা কেন প্রকাশ করছে স্যার এল বাই এ? এল বাই এ কে সেল কনস্ট্যান্ট দ্বারা প্রকাশ করা হয়েছে। এই x ইজ কল্ড দা সেল কনস্ট্যান্ট। দ্য রেশিও অফ এল বাই এ ইজ এ কনস্ট্যান্ট ফর এ পার্টিকুলার সেল হুইচ ইজ কল্ড দা সেল কনস্ট্যান্ট। এখানে x টা, এখানে আমি যদি এটা বসাই দেই তোমার এটা সমান সমান হলো x, দ্যাট ইজ গুড। দ্য রেশিও অফ এল বাই এ ইজ ইকুয়াল টু x ইজ কনস্ট্যান্ট ফর এ পার্টিকুলার সেল এন্ড ইট ইজ কল্ড দা সেল কনস্ট্যান্ট। তাহলে আমার সেল কনস্ট্যান্ট যদি জানা থাকে এবং আমাদের যদি রেজিস্ট্যান্স যদি জানা থাকে, তাহলে আমরা স্পেসিফিক রেজিস্ট্যান্স, স্পেসিফিক কন্ডাক্টেন্স বের করতে পারছি। ওকে, এখন এইটার উপরে কোনো কোশ্চেন আছে কিনা, কোনো বুঝতে কোনো সমস্যা হলো কিনা? স্যার আরেকবার বলেন ডিসি কেন ব্যবহার করলাম না? ডিসি কেন ব্যবহার করলাম না, এটা এখনো মানে বুঝো নাই? এসি কেন ব্যবহার করলাম? হ্যাঁ স্যার আচ্ছা, বলেন। এখানে যদি আমি ডিসি কারেন্ট ব্যবহার করতাম, তাহলে সাপোজ এটা হলো পজিটিভ প্রান্ত, এটা হলো নেগেটিভ প্রান্ত,
তাহলে এটা হলো পজিটিভ প্রান্ত, তার মানে এই সেলটা সংযুক্ত হচ্ছে আমাদের পজিটিভ প্রান্তের সাথে, আর এই ইলেকট্রোডটা সংযুক্ত হচ্ছে পজিটিভ প্রান্তের সাথে, আর এখানে যে আরেকটা ইলেকট্রোড আছে সেটা সংযুক্ত হচ্ছে নেগেটিভ প্রান্তের সাথে। তাহলে একটা ইলেকট্রোলাইটিক সেলে, তাহলে এটা একটা ইলেকট্রোলাইটিক সেলে রূপান্তরিত হয়ে গেল, যেখানকার দুটো প্রান্ত ব্যাটারির পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্তের সাথে সংযুক্ত হচ্ছে। এখন যখন সেলটাকে আমরা কমপ্লিটলি কানেক্ট করব, তখন ওখানে ইলেকট্রোলাইসিস সংঘটিত হবে, তাই না? ওখানে জি স্যার। অ্যানোডিক রিঅ্যাকশন হবে এবং ওখানে ক্যাথোডিক রিঅ্যাকশন হবে। এখন যদি সলিউশনে অ্যানোডিক রিঅ্যাকশন এবং ক্যাথোডিক রিঅ্যাকশন হয়, ক্যাথোডিক রিঅ্যাকশন মানে ওখানে সাপোজ হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইডের সলিউশনের কন্ডাক্টিভিটি আমরা মেজার করবো, ওখানে সোডিয়াম ক্লোরাইড সলিউশন আছে, তাহলে সোডিয়াম আয়ন গিয়ে ক্যাথোডে জমা হবে, ক্লোরাইড আয়ন গিয়ে অক্সিডেশন হয়ে ক্লোরিন গ্যাস আকারে চলে যাবে, ফলে কি হবে, সলিউশনের কনসেন্ট্রেশন চেঞ্জ হবে। তাহলে সলিউশনে যদি কনসেন্ট্রেশন চেঞ্জ হয় তাহলে তো আমরা কন্ডাক্টিভিটি মেজার করতে পারবো না, কন্ডাক্টিভিটি প্রতিনিয়ত ওটা হচ্ছে পরিবর্তিত হবে, তাই না? কন্ডাক্টিভিটি তো ডিপেন্ড করে হচ্ছে অনেকগুলো বিষয়ের উপরে, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে যে সলিউশনের কনসেন্ট্রেশন। তাহলে সলিউশন কনসেন্ট্রেশন যদি হ্রাস বৃদ্ধি হয়, আয়নের পরিমাণ যদি হ্রাস বৃদ্ধি হয়, সেক্ষেত্রে আমাদের কন্ডাক্টিভিটি আর তখন আর মেজার করা সম্ভব হবে না। এই কারণে আমরা ডিসি সোর্স না নিয়ে এসি সোর্স নিয়েছি। কন্ডাক্টিভিটিটা কি আমরা ওই সলিউশনে বের করছি নাকি? এক্স্যাক্টলি, এতক্ষণে তুমি বুঝলা। কন্ডাক্টিভিটি তো আমরা সলিউশনের আমরা ডাইরেক্টলি কন্ডাক্টিভিটি মেজার করতে পারি না। কি করতে পারি, সলিউশনের রেজিস্টিভিটি মেজার করতে পারি। রেজিস্টিভিটি যখন মেজার করতে করি, তখন যেহেতু কন্ডাক্টিভিটি ইজ দ্য রেসিপ্রোকাল অফ দ্য রেজিস্টিভিটি, তখন আমরা ওইটার ইনভার্স করে ওইটার কন্ডাক্টিভিটি বের করছি। কাজে আমরা এখানে যেটা বের করছি সেটা হচ্ছে সলিউশনের রেজিস্টিভিটি বের করছি। হুইটস্টোন ব্রিজের সাহায্যে কি মেজার করা হয়, হুইটস্টোন ব্রিজের সাহায্যে মূলত এখানে রেজিস্ট্যান্স মেজার করছি। কার রেজিস্ট্যান্স মেজার করছি? সলিউশনের। এবং এই সলিউশনের কোন সলিউশনের কতটুকু জায়গার ইন বিটুইন দা টু ইলেকট্রোড, এই দুইটা ইলেকট্রোডের মাঝে যে সলিউশনটুকু আছে ওই সলিউশনটুকু রেজিস্ট্যান্স আমরা মেজার করছি। তবে যেহেতু একটা সলিউশন হচ্ছে হোমোজেনিয়াস, অল টাইম ওদের কনসেন্ট্রেশন সব জায়গাতে সমান থাকে, কাজে ইন বিটুইন দা ইলেকট্রোডের রেজিস্ট্যান্স যা হবে অন্য অন্য জায়গারও রেজিস্ট্যান্স তাই হবে। অর্থাৎ ইলেকট্রোড দুইটার মধ্যবর্তী সলিউশনের রেজিস্ট্যান্স যা হবে, ইলেকট্রোড দুইটার মধ্যবর্তী ছাড়া অন্য অন্য জায়গাতে যে সলিউশন গুলো আছে তারও রেজিস্ট্যান্সও একই হবে। আর ওই রেজিস্ট্যান্সকে রিসিপ্রোকাল করলে আমরা পাবো কন্ডাক্টেন্স। বলো দেখি আরো কি কি কথা আছে। স্যার এটা কি বললেন, আরেকবার একটু বলেন। কোনটা? এ ক্ষেত্রফলটা আরেকবার একটু। হ্যাঁ, ক্ষেত্রফল। ক্ষেত্রফল তো আমি বললাম যে এখানে আসলে সেলটা খুব, ওটা কি স্যার ইলেকট্রোডের ক্ষেত্রফল? হ্যাঁ, আচ্ছা, ইলেকট্রোডের ক্ষেত্রফল। যেহেতু দুটো ইলেকট্রোড আমরা এখানে সমান নিয়েছি, কাজে যে কোনো একটা ইলেকট্রোডের ক্ষেত্রফলই হচ্ছে সলিউশনের ক্ষেত্রফল। তোমরা যদি আগের ক্লাসটা যদি ধরে থাকো আর কি, যে এই যে দেখো এখানে যখন আমরা বলছি আর কি, এখানে যখন আমরা এই এরিয়ার কথা বলি, এরিয়া অফ দ্য ক্রস সেকশন ইন সেন্টিমিটার স্কয়ার, তাহলে এইখানে এই এরিয়া, এইটা একটা ইলেকট্রোড, এই পাশের এটা হলো একটা ইলেকট্রোড, এই দুইটা ইলেকট্রোডের মাঝের দূরত্বটা হচ্ছে 1 সেন্টিমিটার, আর এই ইলেকট্রোডের হচ্ছে ক্ষেত্রফল হলো 1 সেন্টিমিটার স্কয়ার। কাজে এখান থেকে এই ইলেকট্রোড থেকে এই ইলেকট্রোডের মধ্যে যে সলিউশনটা আছে, সলিউশনটার ক্ষেত্রফল তাহলে কি হবে? 1 সেন্টিমিটার স্কয়ারই হবে। এই সলিউশনটাকে তুমি যদি একটা ওয়্যার হিসেবে, মানে তুমি এই সলিউশনটাকে যদি একটা ওয়্যার হিসেবে চিন্তা করো আর কি, এই ইলেকট্রোড থেকে এই ইলেকট্রোডের মধ্যবর্তী যে সলিউশনটা আছে, এই সলিউশনটাকে যদি একটা ওয়্যার হিসেবে চিন্তা করো, যে একটা সলিড ওয়্যার, এখানে কোনো ধরনের ইয়া হচ্ছে না বা এজিটেশন হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, জাস্ট একটা সলিড ওয়্যার হিসেবে যদি চিন্তা করো, তাহলে এই সলিউশনের ক্ষেত্রফল কি হবে? এই এর মধ্যবর্তী যে সলিউশন আছে এই সলিউশনের ক্ষেত্রফল তাহলে কি হবে? তখন স্যার দৈর্ঘ্যটাই হবে, তো তখন তো আর ইয়া থাকবে না, ক্ষেত্রফল তো থাকবে না। আরে ভাই কেন বুঝতেছ না? আচ্ছা, কনসিডার এটা কিছুই না, সাপোজ এটা একটা সলিড জিনিস, এই মাথা থেকে এই মাথা, এটা একটা ওয়্যার, এটাই একটা ওয়্যার, এই ওয়্যারটার ক্ষেত্রফল কত? 1 সেন্টিমিটার স্কয়ার। 1 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এই ওয়্যারটার ভেতরে যে সলিউশনটা আছে তার ক্ষেত্রফল কত হবে তাহলে? 1 সেন্টিমিটার স্কয়ার। সেটাই হবে, হ্যাঁ 1 সেন্টিমিটার স্কয়ারই হবে।
হ্যাঁ, এই হ্যাঁ। কথাটাই আমি বলেছিলাম যে এই ইলেকট্রোড থেকে এই ইলেকট্রোডের মাঝে যে সলিউশনটা আছে এই সলিউশনের ক্ষেত্রফল তাহলে কি হবে? এই ইলেকট্রোডের এই ইলেকট্রোডের যে ক্ষেত্রফল হবে সেটাই হবে না? সেটাই হবে না? জি স্যার, হ্যাঁ বুঝতে পারছি। এই কথাটাই বলার চেষ্টা করছি আমি, যে ইলেকট্রোডের যে ক্ষেত্রফল হবে সেই ক্ষেত্রফলই হবে সলিউশনের ক্ষেত্রফল। এখানে আমরা কিন্তু তোমরা ভুল বুঝো না, আবার ভুল বোঝার মানে জায়গাটা কোথায়, যে আমরা A is the area of cross section. Cross section of what? Cross section আমরা যদি বলি cross section of electrode, মানে এই ইলেকট্রোডের ক্রস সেকশন মানেই কিন্তু হচ্ছে এখানে যে সলিউশন আছে এই দুই ইলেকট্রোডের মাঝে যে সলিউশন আছে সেই সলিউশনের ক্ষেত্রফল। তাহলে আমাদের এই যেটা বললাম যে আমাদের একটা নির্দিষ্ট সেলের জন্য L/A ইজ কনস্ট্যান্ট, যেটাকে বলা হয় সেল কনস্ট্যান্ট, এটা আমাদের জানা থাকে যদি, তাহলে আমরা হুইটস্টোন ব্রিজের মাধ্যমে যে রেজিস্ট্যান্স মেজার করতে পারছি, তাহলে এই রেজিস্ট্যান্সের মান সেল কনস্ট্যান্টের মান যদি আমরা বসিয়ে দেই তাহলে আমরা স্পেসিফিক কন্ডাক্ট্যান্স মেজার করতে পারছি। আর স্পেসিফিক কন্ডাক্ট্যান্স যখন আমাদের জানা হচ্ছে তখন আমরা মোলার কন্ডাক্ট্যান্স বের করতে পারবো না? জি স্যার। হ্যাঁ, কারণ ওখানে যে সলিউশনটা নেওয়া হয়েছে তার কনসেন্ট্রেশন যদি জানা থাকে তাহলে মোলার কন্ডাক্ট্যান্স বের করতে পারবো, ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্সও আমরা বের করতে পারবো। পারবো কিনা? পারবো তো? জি স্যার, পারবো স্যার। স্যার এক্স্যাক্টলি। তাহলে হলো আমাদের এই ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো আছে বইয়ের মধ্যে। স্যার এক্সটা কি স্যার ওখানে ছিল? এক্সটা কি স্যার সেল কনস্ট্যান্ট? হ্যাঁ, x ইজ দ্য সেল কনস্ট্যান্ট, পরের লাইনে লেখা আছে x ইজ দ্য সেল কনস্ট্যান্ট। আমাদের সেল কনস্ট্যান্টও বের করতে পারবো, আমরা একটা সেলের সেল কনস্ট্যান্ট কত আছে সেটাও বের করতে পারবো যদি আমাদের ওই সেলের স্পেসিফিক রেজিস্ট্যান্স জানা রেজিস্ট্যান্স জানা থাকে, স্পেসিফিক কন্ডাক্ট্যান্স যদি জানা থাকে, তাহলে আমরা ওর সেল কনস্ট্যান্টও বের করতে পারবো। অর্থাৎ এই ইকুয়েশন সম্পর্কিত সমস্ত জিনিসই আমরা বের করতে পারবো যদি একটা দেওয়া থাকে, না দেওয়া থাকে বাকিগুলো যদি দেওয়া থাকে এখান থেকে আমরা বের করতে পারবো। আর যেহেতু আমাদের কাপা যদি জানা থাকে, সলিউশনে যদি আমাদের কনসেন্ট্রেশন জানা থাকে, সেক্ষেত্রে আমরা মোলার কন্ডাক্ট্যান্স, ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স এগুলোও বের করতে পারবো। তো এই সম্পর্কিত ম্যাথমেটিক্যাল প্রবলেম বইয়ে অনেকগুলো আছে, এক্সাম্পল আছে, তারপরে হচ্ছে এটা অনুশীলনী যেগুলো আছে অনুশীলনীর মধ্যে আছে। এই সম্পর্কিত ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো তোমরা নিজ দায়িত্বে করে নিবা। এটা দুটো বইয়েই আছে, তোমার হচ্ছে যে বলের বইয়েও আছে। এরপরে সলিউশন পড়ানোর ক্ষেত্রে তোমাদেরকে একটা বইয়ের এক্সাম্পল দিয়েছিলাম না, রেফারেন্স দিয়েছিলাম, মমিনুল হকের বই, হ্যাঁ মনে আছে? অ্যাডভান্সড ফিজিক্যাল কেমিস্ট্রি, মমিনুল হক, এই বইটারও রেফারেন্স দিয়েছিলাম মনে হয়। জি স্যার। জি স্যার, এক্সেলেন্ট স্যার। এই বইটাতেও আছে। হ্যাঁ, তো এই অঙ্ক ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো মোটামুটি একটু দেখে নিলে তোমাদের ব্রেন খুব শার্প, এগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম তোমাদের কাছে কোনো কিছুই না, খুব ইজিলি করতে পারবে আর কি। ওকে, সিম্পলি আমি একটা জিনিস বলি, আমার স্যার মমিনুল হকের স্যার বইয়া নেই স্যার, বলেন তুলিতে আছে। বলেন তুলিরটাই পড়িও, কোনো সমস্যা নাই। যেমন একটা অঙ্কের কথা বলি, the resistance of 0.5 normal solution of an electrolyte occupying a volume between two platinum electrodes are 1.7 centimeter apart and have an area of 4.5 centimeter square is 25 ohm. Calculate the equivalent conductance of the solution. মানে এখানে যে সলিউশনটা রাখা হয়েছিল তার কনসেন্ট্রেশন দেওয়া আছে 0.5 নরমাল, আর যে ইলেকট্রোলাইটিক সেলে রাখা হয়েছিল সেই ইলেকট্রোলাইটিক সেলের যে দুটো ইলেকট্রোড আছে, দুই ইলেকট্রোডের মধ্যবর্তী দূরত্ব মানে এল দেওয়া আছে 1.72 সেন্টিমিটার, আর ইলেকট্রোডের এরিয়া দেওয়া আছে 4.5 সেন্টিমিটার স্কয়ার, আর এখানে যে রেজিস্টিভিটিটা শো করে তার পরিমাণ হচ্ছে 25 ওহম। ক্যালকুলেট দ্য ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স অফ দ্য সলিউশন। বের করা যাবে না স্যার? কাপ্পা বের করতে হবে স্যার। হ্যাঁ, আগে কাপা বের করতে হবে, তারপরে স্যার ওইখানে 1000 ইনটু কাপ্পা পাই এন, ওই সূত্র দিয়ে। হ্যাঁ ওই সূত্র দিয়ে বের করতে হবে আর কি, ভেরি ইজি। আমি জানি এগুলো তোমাদের কাছে খুবই পানিপন্থা, আমার কাছে কঠিন হলেও। আচ্ছা, এরপরে আমরা নেক্সট স্লাইডে একটু যেতে চাচ্ছি।
আচ্ছা, ভেরিয়েশন অফ দ্য ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স উইথ ডাইলিউশন, এটা মনে হয় আলোচনা করেছিলাম না? না স্যার। একটু কোথায় তাহলে টাচ দিয়েছিলাম যে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। না স্যার, এগুলো আলোচনা করা হয়নি স্যার। আচ্ছা, দেখি ডিলিউশন কি? ভেরিয়েশন কি? ভেরিয়েশন কে কেউ বুঝাও, ভেরিয়েশন কি? ডিলিউশন। ও, ডাইলিউশন। ডাইলিউশন হচ্ছে যে তোমার হচ্ছে এই কেউ চায়ে চিনি কম খায় আর চায়ে চিনি বেশি খায়, এইটা হচ্ছে ডাইলিউশন। যে হচ্ছে কম খায় সে ডাইলুট চা খায়, আর যে বেশি চিনি খায় সে কনসেন্ট্রেটেড চা খায়। স্যার এটা বুঝা লঘু গেল? না, এটা মানে হ্যাঁ, লঘু 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 বা পাতলা। এই উদাহরণ, এর চেয়ে আর বড় কোনো উদাহরণ আছে? চা তো সবসময় খাও আর কি। জি স্যার, এখন তুমি যদি ফেসবুক বেশি লাইট স্যার, আর ফেসবুক বেশি এমবি কম এমবি। ও, ফেসবুক লাইট আর ফেসবুক লাইটটা কি? স্যার কম এমবি স্যার, ওটাতে কম লাইট এমবি ভার্সন স্যার, এটা লাইট ভার্সন। ও আচ্ছা, ও ডাটা কম টানে নাকি? জি জি স্যার। স্যার। আচ্ছা, কি ইউজ করো? লাইট ইউজ করো না? স্যার লাইটটা বেশি ইউজ করা হয় use স্যার। না করো? স্যার, আমি এমবি কম ফেসবুক করা অ্যাপ যাবে। ইউজ করি স্যার। আচ্ছা, এখন হচ্ছে যে আমাদের একটা সলিউশনের তার মধ্যে যে সলিউট থাকে, এই সলিউটের কনসেন্ট্রেশন হ্রাস বৃদ্ধির সাথে সাথে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স হ্রাস পাবে না বৃদ্ধি পাবে, এটার একটা কথা আর কি। সেটাই বলা হচ্ছে ভেরিয়েশন অফ দ্য ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স উইথ ডাইলুশন। অর্থাৎ ওই সলিউশনটা কনসেন্ট্রেট সলিউশন আছে, ওইটাকে যদি আমরা ডাইলুট করি, অর্থাৎ ওই যে লঘু করি, তাহলে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের মান কি বা কিভাবে ভেরিয়েশন হবে আর কি। তো এখানে একটা কথা বলা দরকার যে এই কন্ডাক্টেন্স অফ দ্য ইলেকট্রোলাইট সলিউশন ডিপেন্ডস অন দ্য 3 ফ্যাক্টরস। এই তিনটে ফ্যাক্টর কি কি? নাম্বার অফ আয়নস প্রেজেন্ট ইন দ্য সলিউশন। কারণ কি, আমরা কি জানি, যখন একটা ইলেকট্রোলাইট যখন ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে মানে কি, তারা তো হচ্ছে মূলত আয়ন কন্ডাকশন হয়, ইলেকট্রোলাইটের ভিতর দিয়ে আয়নিক কন্ডাকশন হয়। এই আয়ন মুভ করে বা মাইগ্রেট করে এক স্থান থেকে আরেক স্থানে যায়, অর্থাৎ পজিটিভ আয়ন ক্যাথোডের দিকে যায়, নেগেটিভ আয়ন অ্যানোডের দিকে যায়। এই ক্যাথোডের দিকে বা নেগেটিভ অ্যানোডের দিকে আয়নের এই যে মুভমেন্ট হয়, মাইগ্রেশন হয়, এই মাইগ্রেশনের কারণেই তো হচ্ছে আমাদের হচ্ছে একটা সলিউশন কন্ডাক্টিভিটি শো করে, তাই তো? এটা তো আমরা জানি। তাহলে একটা সলিউশন যখন কন্ডাক্টিভিটি শো করে, তাহলে তার এই মাইগ্রেশন কিসের উপর নির্ভর করতেছে? একটা হচ্ছে নাম্বার অফ আয়নস। বেশি পরিমাণে যদি আয়ন থাকে তাহলে বেশি পরিমাণে আয়ন করে মাইগ্রেট করার চেষ্টা করবে। চার্জ অফ দ্য আয়নস, অর্থাৎ যদি মনোভ্যালেন্ট হয়, সে হচ্ছে যখন ক্যাথোডে যাচ্ছে তখন সে একটা মাত্র ইলেকট্রন নিচ্ছে। যদি ডাইভ্যালেন্ট হয়, সে ক্যাথোডে গিয়ে দুটো ইলেকট্রন নিচ্ছে। ট্রাইভ্যালেন্ট হলে ক্যাথোডে গিয়ে তিনটে ইলেকট্রন নিচ্ছে। তাহলে নিঃসন্দেহে মনোভ্যালেন্ট অপেক্ষা ট্রাইভ্যালেন্ট আয়ন বেশি পরিমাণে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে। কাজে চার্জ অফ দ্য আয়নের উপরেও কিছুটা নির্ভর করে। আর একটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য আয়ন, ওই আয়নটা কত দ্রুত মুভ করছে, মাইগ্রেট করতে পারছে। কিছু আয়নের ভেলোসিটি কম, আবার কিছু আয়নের ভেলোসিটি বেশি। আবার এই ভেলোসিটি অফ দ্য আয়ন কিছুটা আবার নির্ভর করে হচ্ছে নাম্বার অফ আয়নস প্রেজেন্ট ইন দ্য সলিউশন। নাম্বার অফ আয়ন যদি সলিউশনের মধ্যে খুব বেশি পরিমাণে হয়, তাহলে সহজে চলাচল করতে আবার পারে না। তো মূলত এই তিনটে বিষয়ের উপর নির্ভর করে। এখন আমরা দেখি যে স্ট্রং ইলেকট্রোলাইট যেগুলো, আমি মনে হয় গ্রাফটা করিয়েছি তোমাদেরকে, মনে করে দেখো আর কি। যেগুলো হলো স্ট্রং ইলেকট্রোলাইট, হ্যাঁ এই জন্য তো বলছি যে এটা আমি পড়িয়েছি। যেগুলো হলো স্ট্রং ইলেকট্রোলাইট, সেগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি ওই সলিউশনের কনসেন্ট্রেশনের বিপরীতে তার যদি কন্ডাক্টেন্স একটা গ্রাফ তৈরি করি, কনসেন্ট্রেশনের বিপরীতে রুট ওভার কনসেন্ট্রেশনের বিপরীতে তার কন্ডাক্টেন্সের একটা গ্রাফ তৈরি করি, তো দেখা যায় কি স্ট্রং ইলেকট্রোলাইট গুলোর ক্ষেত্রে ডাইলিউশন বৃদ্ধির সাথে সাথে কন্ডাক্টেন্স প্রপোর্শনালি বৃদ্ধি পায়, এরকম করে লিনিয়ারলি বৃদ্ধি পাচ্ছে। বা কনসেন্ট্রেশন বৃদ্ধির সাথে সাথে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স লিনিয়ারলি হ্রাস পাচ্ছে। এটা কেন হয় কি বলছিলাম যেন, তাহলে যদি আলোচনা করে থাকি কেন হয়।
স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে এটা কেন হচ্ছে, যদি আলোচনা করে থেকে একটু ফিডব্যাক দাও না। স্যার সম্পূর্ণ আয়নিত হয়ে যায়, মানে আয়নগুলো পৃথক হয়ে যায় এই জন্য স্যার স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে। আচ্ছা, এর বাইরে আর কেউ কিছু বলতে স্যার পারবে? লঘু হওয়ার কারণে আয়নগুলোর মাঝে দূরত্ব বেশি হয়ে যায়, তখন তারা তাড়াতাড়ি চলাচল করতে পারে, এ কারণে কি? আচ্ছা, ওইরকম কিছু একটা। ফর স্ট্রং ইলেকট্রোলাইট A and B are constant at all concentration. A মানে হচ্ছে নাম্বার অফ আয়নস ইন দা সলিউশন কনস্ট্যান্ট। আর স্ট্রং ইলেকট্রোলাইট গুলো স্ট্রং ইলেকট্রোলাইট যেগুলো এরা ইলেকট্রোলাইট কেন বলছি, এরা হচ্ছে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। যে কোনো কনসেন্ট্রেশনে এরা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, আংশিক বিয়োজিত হয় না, কমপ্লিট ডিসোসিয়েশন হয়। এই কারণেই অল্প কনসেন্ট্রেশনে হোক বা বেশি কনসেন্ট্রেশন হোক, নাম্বার অফ আয়নস ইন দা সলিউশন দ্যাট ইজ, মানে এই কনসেন্ট্রেশনের সাথে সাথে অর্থাৎ স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আমাদের নাম্বার অফ আয়নস অর্থাৎ এটা হচ্ছে মোটামুটি কনস্ট্যান্ট থাকতেছে। চার্জ অফ আয়ন অর্থাৎ এটা যদি একটা নির্দিষ্ট ইলেকট্রোলাইট হয়, চার্জ অফ আয়ন কনস্ট্যান্ট। এখন হচ্ছে ভেলোসিটি। এখন ভেলোসিটির যে বিষয়টা আসলো, ভেলোসিটির যে বিষয়টা সেটা হলো যদি কনসেন্ট্রেশন বেশি হয়, যদি কনসেন্ট্রেশন বেশি হয় তাহলে হচ্ছে যে যেহেতু নাম্বার অফ আয়নস ইন দা সলিউশন, কি বলছিলাম, ওই ডাইলিউশন বিকজ অফ লো, অর্থাৎ যদি কনসেন্ট্রেশন বেশি হয় সেক্ষেত্রে হচ্ছে ওদের আয়নিক ইন্টারফারেন্সটা বেড়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে আয়ন আছে সলিউশনের মধ্যে, তখন হচ্ছে আমার হচ্ছে মনে হয় এই জিনিসটা এখানে একটু ভুল হবে। ফর স্ট্রং ইলেকট্রোলাইট নাম্বার অফ আয়নস প্রেজেন্ট ইন দ্য সলিউশন, আয়নিক ইন্টারফারেন্স কি বললেন স্যার? আয়নিক ইন্টারফারেন্স বললাম যে হচ্ছে যদি সমস্ত ইলেকট্রোলাইট আয়নিত হয় তাহলে স্ট্রং ইলেকট্রোলাইট মানে যদি কনসেন্ট্রেশন বেশি হয় তাহলে হচ্ছে আয়নগুলোর মুভমেন্ট বাধাপ্রাপ্ত হয়। অর্থাৎ তুমি কি যে সাহেব বাজারের ভেতর দিয়ে দৌড়াতে পারবা? পারবা না, কারণ ওখানে প্রচুর লোকজন। বা যদি কেউ গ্রামের হাট বাজারের ভেতরে কেউ যদি যাও, মানে বাজারের ভেতর যখন গ্রামে যখন হাট লাগে বা বাজার লাগে, বাজারের ভেতর দিয়ে কি দৌড়াতে পারবা? পারবা না। এটা ফ্রি রাস্তা দিয়ে যেভাবে দৌড়াতে পারবা বাজারের ভেতর দিয়ে দৌড়াতে পারবা, কারণ বাজারের মধ্যে অনেক লোক থাকে, এক লোকের সাথে আরেক লোকের সংঘর্ষ হচ্ছে, তুমি ওখানে ফ্রি জায়গা পাচ্ছ না দৌড়ানোর জন্য। এই ঘটনাটা ঘটছে হলো তোমার যখন স্ট্রং ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশন বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ সেটাকে বলা হচ্ছে আয়নিক ইন্টারফারেন্স। এই আয়নিক ইন্টারফারেন্স হওয়ার কারণে যখন কনসেন্ট্রেশন বেড়ে যায় তখন হচ্ছে তার কন্ডাক্টেন্স কমে যায়, আর যখন কনসেন্ট্রেশন কমে যায় তখন তার এই আয়নিক ইন্টারফারেন্সটা কমে যায়, এই কারণে তার কন্ডাক্টেন্স বেড়ে যায়। আমি আরেকটু কনফার্ম হয়ে নিচ্ছি জায়গাটাতে। স্যার এটা আরেকবার বলেন, ভেলোসিটি কম বেশি হলে কি হবে? ভেলোসিটি তখন, এখন দেখো যদি ভেলোসিটি বেশি হয় তাহলে কি ওই আয়নটা বেশি পরিমাণে মাইগ্রেট করতে পারবে, বেশি পরিমাণে মাইগ্রেট করতে পারলে সে তার কন্ডাক্টিভিটি সে বেশি পরিমাণে শো করতে পারবে। এখন ভেলোসিটি তার কোথায় বেশি হবে? কনসেন্ট্রেশন বেশি হলে ভেলোসিটি বেশি হবে নাকি কনসেন্ট্রেশন কম হলে ভেলোসিটি বেশি হবে? কনসেন্ট্রেশন কম হলে স্যার। কম হলে। হ্যাঁ, এই কারণে যখন কনসেন্ট্রেশন কমে যাচ্ছে তখন তার ভেলোসিটি বেশি হচ্ছে, যে কারণে তার হচ্ছে কন্ডাক্টিভিটি বেড়ে যাচ্ছে। এটা হলো স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে। কিন্তু স্যার এই আপনার যে হচ্ছে গ্রাফ দেখাচ্ছেন ওখানে হচ্ছে দেখাচ্ছে যে, ও সরি স্যার। হুম, স্যার ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, এটা মাঝে মাঝে কনফিউজ করে ফেলে আর কি। জাস্ট এ মিনিট। আর উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কি ঘটে, যে উইক ইলেকট্রোলাইটে শুরুতেই হলো, অর্থাৎ যখন বেশি কনসেন্ট্রেশন যখন বেশি থাকে তখন ওর হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের মান খুবই কম থাকে। এখন কনসেন্ট্রেশন যতই কমানো হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের মান বাড়ছে এবং এটা এক্সপোনেনশিয়ালি বাড়ে, এবং যখন ফুললি ডাইলিউশন হয়ে গেল অনেক 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 কম কনসেন্ট্রেশনে এটা হচ্ছে খুব বেশি বেড়ে যায়, খুব বেশি বেড়ে, অর্থাৎ এক্সপোনেনশিয়ালি এটা বেড়ে যায়। এর পিছনে কারণটা হলো যে
ডিগ্রি অফ ডিসোসিয়েশন হচ্ছে ইনক্রিজ করে। যতই উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে যতই হচ্ছে তোমার ডাইলুশন বাড়ে ততই তার ডিগ্রি অফ ডিসোসিয়েশন ইনক্রিজ করে, অর্থাৎ তাদের বিয়োজন মাত্রা ততই বাড়ে। অর্থাৎ 1 নরমাল অ্যাসিটিক অ্যাসিডের থেকে 0.1 নরমাল অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজন বেশি, 0.1 নরমাল অ্যাসিটিক অ্যাসিডের থেকে আবার 0.01 নরমাল অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজন আরো বেশি। ফলে কি যেহেতু ওদের বিয়োজন বাড়ে অর্থাৎ ডিসোসিয়েশন বাড়ে, ডিসোসিয়েশন বাড়া মানে হচ্ছে নাম্বার অফ আয়ন বৃদ্ধি পাওয়া। এই নাম্বার অফ আয়ন বৃদ্ধি পাওয়ার কারণে তাদের কন্ডাক্টিভিটি ইনক্রিজ করে। কিন্তু এই নাম্বার অফ আয়ন বৃদ্ধি তাদের হচ্ছে আয়নিক হিন্ড্রেন্স তৈরি করে না, কারণ যেহেতু সলিউশনটা অনেক ডাইলুট থাকে, কাজেই নাম্বার অফ আয়ন বৃদ্ধি তাদের হচ্ছে আয়নিক হিন্ড্রেন্স বা আয়নিক ইন্টারফারেন্স যেটা তৈরি করবে এইরকম কোনো আয়নিক ইন্টারফারেন্স তারা তৈরি করে না। এটাই হলো মূলত পার্থক্য উইক ইলেকট্রোলাইট এবং স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে ভেরিয়েশন, কন্ডাক্টেন্সের ভেরিয়েশন। এখন তোমরা এটা বুঝলে কিনা এখন বলো তো দেখি। স্যার স্ট্রং এরটা লিনিয়ার আর উইকেটটা কার্ভ হচ্ছে কেন? স্যার গ্রাফটা বুঝি নাই। উইকেটটার ক্ষেত্রে বললাম যে উইকের হচ্ছে যখন কনসেন্ট্রেশন বেশি থাকে তখন ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স তার খুবই কম থাকে। এখন এটাকে যখন ডাইলুট করা হয় মানে এর কনসেন্ট্রেশন কমিয়ে দেওয়া হচ্ছে, তখন হচ্ছে এর বিয়োজন মাত্রা বেড়ে যায়। বিয়োজন মাত্রাটা যখন বেড়ে যাচ্ছে তখন হচ্ছে নাম্বার অফ আয়নস বেড়ে যাচ্ছে। যখন নাম্বার অফ আয়নস বেড়ে যাচ্ছে তখন তার কন্ডাক্টিভিটি বেড়ে যাচ্ছে, এবং এই কন্ডাক্টিভিটিটা একদম এক্সপোনেনশিয়ালি বাড়ে, ডাইলুশনের সাথে সাথে এক্সপোনেনশিয়ালি বাড়ে। এই কারণে হয় কি যে তুমি স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে ইনফাইনাইট ডাইলুশন মানে হচ্ছে খুবই ডাইলুশনে, একদম জিরো কনসেন্ট্রেশনে, মানে জিরো খুবই অল্প কনসেন্ট্রেশনে তুমি ইনফাইনাইট ডাইলুশনে তুমি তার কন্ডাক্টেন্স কত সেটা বের করতে পারবে, হলো এক্সট্রাপোলেশন করে। অর্থাৎ এইরকম ভাবে কয়েকটা তোমার রেজাল্ট আছে, এটাকে যদি তুমি যেহেতু এটা লিনিয়ারলি বাড়ে, এটাকে তুমি এক্সট্রাপোলেট করলে এখানে একটা এই রেখাটার সাথে বা এই এক্সিসটার সাথে যেখানে কাট করবে সেটা হচ্ছে তোমার ইনফাইনাইট ডাইলুশনে তার ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। কিন্তু উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে যেহেতু এটা এক্সপোনেনশিয়ালি বাড়ে, এটাকে এক্সট্রাপোলেট করলে আমাদের এরকম ইনফাইনাইট ডাইলুশনে উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আমরা কি বলে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স আমরা এক্সট্রাপোলেশনের মাধ্যমে বের করতে পারি না, কারণ এটা ডাইলুশনের সাথে সাথে এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকে। স্যার কনসেন্ট্রেশন কম থাকলে নাম্বার অফ আয়ন বাড়ছে কিভাবে? এটা হচ্ছে উইক ইলেকট্রোলাইটের ধর্ম। যখন তুমি ডাইলুট করবা তাকে, ওর বিয়োজন মাত্রা বাড়ে। যেটা বললাম যে অ্যাসিটিক অ্যাসিড 1 মোলার অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজন মাত্রা যদি হলো 50% হয়, আমি এক্স্যাক্টলি ফিগার বলছি না বা বলতে পারছি না, দিতে পারছি না তোমাকে, যে 1 মোলার অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজন মাত্রা যদি 50% হয়, তাহলে 0.1 মোলার অ্যাসিডের বিয়োজন মাত্রা অ্যাট লিস্ট 70% বা 80% হবে। মানে তুমি যখন ডাইলুশন করছো তখন তার হচ্ছে ডিসোসিয়েশন বাড়ছে। ডিসোসিয়েশন বাড়া মানে কি? অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড আছে, নরমালি অ্যাসিটিক অ্যাসিড তো হচ্ছে উইক ইলেকট্রোলাইট, তাই না? তাহলে অ্যাসিটিক অ্যাসিডকে যখন আমরা ওয়াটারে দেব, সেখানে কি কি পাবো বলতো? ওই ওয়াটারের মধ্যে কি কি থাকবে? হাইড্রোজেন আর হাইড্রোক্সাইড পানিতে থাকে স্যার। পানিতে আমি অ্যাসিটিক অ্যাসিড দিলাম, দিয়ে স্টারিং করে এরপরে আমি তোমাকে বললাম যে এখন এই পানিতে কি কি আছে। আবার বলো। এই পানিতে থাকবে হলো, পানি তো আছেই, এই পানিতে অ্যাসিটিক অ্যাসিড বিয়োজিত সম্পূর্ণরূপে যেহেতু হবে না, কাজে এই পানিতে অ্যাসিটিক অ্যাসিড সরাসরিও থাকবে। এই পানিতে অ্যাসিটেট আয়ন থাকবে, এই পানিতে হাইড্রোজেন আয়ন থাকবে, কারণ অ্যাসিটিক অ্যাসিড বিয়োজিত হয়ে অ্যাসিটেট আয়ন এবং হাইড্রোজেন আয়ন তৈরি করবে। কিন্তু এই অ্যাসিটিক অ্যাসিড সম্পূর্ণরূপে বিয়োজিত হবে না, এবং এইটা নির্ভর করবে, এই বিয়োজনটা নির্ভর করবে কি হচ্ছে যে আমি কি পরিমাণে অ্যাসিটিক অ্যাসিড কত পরিমাণে পানিতে দিছি। যদি কনসেন্ট্রেট অ্যাসিটিক অ্যাসিড হয় তাহলে এর বিয়োজন পরিমাণ কমে যাবে। যদি হচ্ছে কনসেন্ট্রেশনটা আমরা কমিয়ে দেই, এটার আবার মানে ডিটেইল ডিসকাশন আছে। এটা হলো এই যে বিয়োজন মাত্রা নিয়ে এটার একটা আলাদা লেকচারের, মানে 2-3টা লেকচারের দাবি রাখে আর কি। এটা তোমাদের সিলেবাসেও আছে, কিন্তু অত কিছু পড়ানো আসলে সম্ভব না।
তোমাদের ইন্টারমিডিয়েটও কিছুটা পরে আসছে বোধহয়, এই বিয়োজনের এই ভর ক্রিয়ার সূত্র এগুলো, আয়নিক ইকুইলিব্রিয়াম এগুলো কিছুটা পরে আসছে ইন্টারমিডিয়েটে। ওখান থেকেই ধরে নাও আর কি। যে তাহলে আমি যদি এই 1 মোলার অ্যাসিটিক অ্যাসিডের সলিউশন নেই, তাহলে 1 মোলার অ্যাসিটিক অ্যাসিডের সলিউশনে দেখা যাবে যে 50% অ্যাসিটিক অ্যাসিড অবস্থায় আছে, আর 50% অ্যাসিটিক অ্যাসিড এসিটেট আয়ন এবং হাইড্রোজেন আয়ন অবস্থায় আছে। আর যদি সাপোজ আমি 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড নেই, তাহলে দেখা যাবে যে 30% অ্যাসিটিক অ্যাসিড অবস্থায় আছে, কিন্তু 70% অ্যাসিটিক অ্যাসিড তারা বিয়োজিত হয়ে এসিটেট আয়ন এবং হাইড্রোজেন আয়ন তৈরি করেছে। তাহলে 0.1 নরমালে 0.1 মোলার যখন আমি নিলাম অ্যাসিটিক অ্যাসিড, তাহলে সেখানে আয়নের পরিমাণটা বেশি হয়ে গেল না? এসিটেট আয়ন এবং হাইড্রোজেন আয়নের পরিমাণটা বেশি হয়ে গেল না কম্পেয়ার টু 1 মোলার অ্যাসিটিক অ্যাসিড? তাহলে এই কারণে হচ্ছে 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিডে যখন আমি যাচ্ছি তখন তার ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স বেড়ে যাচ্ছে, কারণ ওখানে আয়নের পরিমাণটা বেশি, অর্থাৎ ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা বেশি হয় ডাইলিউশনের সাথে সাথে উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে। এই কারণে আয়নের নাম্বার অফ আয়নস বাড়ায়, এই নাম্বার অফ আয়নস হেল্পস টু কন্ডাক্ট দ্য ইলেকট্রিসিটি। কিন্তু স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে হচ্ছে 0.1 মোলারেও যে পরিমাণে আয়ন মানে তার বিয়োজন যেরকম, তা হচ্ছে তার হলো 1 মোলারেও তার হলো বিয়োজনটা একই রকম হবে। অর্থাৎ ওখানে যদি আমি সোডিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম ক্লোরাইডের কথা বলি, যে পটাশিয়াম ক্লোরাইড 1 মোলার সলিউশনেও ওর পটাশিয়াম ক্লোরাইড দিলে একটু পটাশিয়াম ক্লোরাইড তুমি পাবা না, সম্পূর্ণরূপে পটাশিয়াম আয়ন ক্লোরাইড আয়নে রূপান্তরিত হয়ে যাবে। 0.1 মোলার পটাশিয়াম ক্লোরাইডের যদি সলিউশন তৈরি করবো, সেখানেও সম্পূর্ণ পটাশিয়াম ক্লোরাইড হলো পটাশিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নে রূপান্তরিত হয়ে যাবে। অর্থাৎ এদের ডিগ্রি অফ ডিসোসিয়েশন কনস্ট্যান্ট থাকবে আর কি। এটা আমরা বললাম যে ভেরিয়েশন অফ দ্য ইকুইভ্যালেন্স কন্ডাক্টেন্স উইথ ডাইলুশন। স্পেসিফিক কন্ডাক্টেন্সের ক্ষেত্রে কি হবে? স্পেসিফিক কন্ডাক্টেন্সের ক্ষেত্রে ডাইলুশনের সাথে সাথে মানে কন্ডাক্টেন্সের ভেরিয়েশনটা কি হবে আর কি। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের ক্ষেত্রে আমরা দেখলাম যে দুইটার ক্ষেত্রে হলো কনসেন্ট্রেশন কমার সাথে সাথে কন্ডাক্টেন্স বাড়ে, কিন্তু স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে লিনিয়ারলি বাড়ে আর উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে এক্সপোনেনশিয়ালি বাড়ে। এটা আমরা ব্যাখ্যা দিলাম। নাও কোশ্চেন ইজ, স্পেসিফিক কন্ডাক্টেন্সের ক্ষেত্রে এই ভেরিয়েশনটা কেমন হবে? স্পেসিফিক কন্ডাক্টেন্সের ক্ষেত্রে the variation is the reverse, but the specific conductance decreases with dilution. কেন বলো তো দেখি? এটার পিছনে কারণগুলো ব্যাখ্যাগুলো পড়বা, ব্যাখ্যাগুলো আমি এমনি মুখে বলে দিচ্ছি, কিন্তু ব্যাখ্যাগুলো বই দেখে বা বই পড়ে নেবা। সেটা স্পেসিফিক কন্ডাক্টেন্সটা কি জিনিস? স্যার 1 মিটার সেন্টিমিটার কিউব স্যার সলিউশন যে কন্ডাক্টিভিটি শো করে, তাই তো? জি স্যার। The conductance of 1 centimeter cube of the solution, that is termed as specific conductance. এখন এই 1 সেন্টিমিটার কিউব সলিউশনের মধ্যে যদি তোমার হচ্ছে এটার মধ্যে যদি তোমার হচ্ছে ডাইলুশন করা হয়, এই 1 সেন্টিমিটার কিউব সলিউশন, এখানে তো ডাইলুশনের মনে বলছে যে এখানে হচ্ছে তোমার হলো নাম্বার অফ আয়নস বৃদ্ধি করা আর নাম্বার অফ আয়ন হ্রাস করা। আর এই 1 সেন্টিমিটার কিউব সলিউশনের মধ্যে তুমি আয়নের পরিমাণ যদি হ্রাস করে দাও, কমায় দাও, তাহলে কি হবে? কাপার মান কমে যাবে, স্পেসিফিক কন্ডাক্টেন্স তোমার কমে যাবে। এই কারণে হলো তোমার যেখানে যেহেতু আমাদের সলিউশন নির্দিষ্ট করে দেওয়া আছে যে এখানে 1 সেন্টিমিটার কিউব সলিউশনের মধ্যে, তাহলে এখানে তুমি নাম্বার অফ আয়ন যদি তুমি হ্রাস করে দাও, তাহলে তোমার হলো অর্থাৎ কন্ডাক্টেন্স কমে যাবে। এখানে যে যতটুকু পরিমাণে আয়নিক ইন্টারফারেন্স হবে সেটা হচ্ছে কন্ডাক্টেন্স যে পরিমাণে কমবে তার সাথে তুলনামূলক বা তুলনাযোগ্য নয়। এই কারণে এই ঘটনাটা এখানে রিভার্স হবে। তো এই ব্যাখ্যাগুলো একটু বইয়ে আরো ডিটেলস দেখে নিও। আমাদের একটু তাড়াতাড়ি আগাতে হবে, 10:37 বাজে।
এখন আমরা আসছি কোলরাস ল অফ ইন্ডিপেন্ডেন্ট আয়ন মাইগ্রেশন। এখানে একটা কথা আমি যেটা বললাম সেটা হলো যে উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আমরা ইনফাইনাইট ডাইলুশনে কন্ডাক্টেন্স বের করতে পারি না, কিন্তু স্ট্রেট ইলেকট্রোলাইটের ক্ষেত্রে ইনফাইনাইট ডাইলুশনে কন্ডাক্টেন্স বের করা যায় বাই জাস্ট বাই এক্সট্রাপোলেটিং দা লাইন। ওকে, এখন কোলরাস যেটা চিন্তা করলেন, কোলরাস বিভিন্ন উইক ইলেকট্রোলাইট বা বিভিন্ন স্ট্রং ইলেকট্রোলাইট এদের ইনফাইনাইট ডাইলুশনে এদের যে আয়ন গুলো আছে এর আয়নের কন্ডাক্টিভিটি, ওভারঅল কন্ডাক্টিভিটি এগুলো মেজার করলেন। মেজার করার পরে উনি একটা সিদ্ধান্তে আসলেন, যে সিদ্ধান্তকে বলা হয় কোলরাস ল। উনি যে সিদ্ধান্তটা আসলেন সেই সিদ্ধান্তটা হলো the equivalent conductance of an electrolyte at infinite dilution is equal to the sum of the equivalent conductance of the component ion. অর্থাৎ ইনফাইনাইট ডাইলুশনে কোনো একটা ইলেকট্রোলাইটে যে কন্ডাক্টিভিটি শো করে এটা মূলত হচ্ছে দ্যাট ইজ দ্য সাম অফ দ্য ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স অফ দ্য কম্পোনেন্ট আয়ন। অর্থাৎ ওই সলিউশনের মধ্যে যে সমস্ত কম্পোনেন্ট আয়ন আছে তার সমষ্টির সমান। অর্থাৎ যদি আমাদের ল্যামডা ইনফিনিটি ইজ দ্য কন্ডাক্টেন্স অফ দ্য ইলেকট্রোলাইট হয়, আর ওখানে কম্পোনেন্ট আয়ন অর্থাৎ ওখানে যে ক্যাটায়ন এবং অ্যানায়ন গুলো আছে তার কন্ডাক্টিভিটি যদি আমাদের হচ্ছে ল্যামডা এ এবং ল্যামডা সি হয়, তাহলে আমরা বলতে পারি ল্যামডা ইনফিনিটি সমান সমান হচ্ছে ল্যামডা এ প্লাস ল্যামডা সি। অর্থাৎ কোনো একটা সলিউশনের ইনফাইনাইট ডাইলুশনে তার ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স ইজ দ্য রেজাল্টেন্ট ইফেক্ট অফ দ্য কম্পোনেন্ট আয়ন, রেজাল্টেন্ট কন্ডাক্টেন্স অফ দ্য কম্পোনেন্ট আয়ন। এই কোলরাস ল এর একটা বড় অ্যাপ্লিকেশন হলো যে যেটা আমরা করতে পারছিলাম না, যে আমরা ইনফাইনাইট ডাইলুশনে আমরা হচ্ছে উইক ইলেকট্রোলাইটের ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স আমরা বের করতে পারছিলাম না বা মেজার করতে পারছিলাম না। এই ইনফাইনাইট ডাইলুশনে উইক ইলেকট্রোলাইটের কন্ডাক্টেন্স হচ্ছে কোলরাসের সূত্রের সাহায্যে মেজার করা যায়। একটা एग्जांपल দেই, সেটা হলো সাপোজ ক্যালকুলেট দ্য ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স এট 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার অফ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এট ইনফাইনাইট ডাইলুশন। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি উইক ইলেকট্রোলাইট না স্ট্রং ইলেকট্রোলাইট? স্যার উইক ইলেকট্রোলাইট। এটা হচ্ছে দুর্বল ক্ষার, এই জন্য এটা হচ্ছে একটা উইক ইলেকট্রোলাইট। এন্ড উইক ইলেকট্রোলাইটে এখন এর ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স আমরা কিভাবে মেজার করব? কারণ আমরা জানি যে ডাইলুশনের সাথে সাথে এটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি বাড়ে, যেটা আমরা আগের কার্ভে দেখালাম। এই কারণে আমরা এক্সট্রাপোলেশন করে এটা আমরা পারবো না। যদি স্ট্রং ইলেকট্রোলাইট হলো হয়তো তাহলে কি করতাম, বিভিন্ন কনসেন্ট্রেশনে এর হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স আমরা মেজার করতাম। মেজার করার পরে কনসেন্ট্রেশন ভার্সেস ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের গ্রাফের মধ্যে আমরা এক্সট্রাপোলেট করে দিলে ইনফাইনাইট ডাইলুশনে আমরা করতে পারতাম, বের করতে পারতাম। কিন্তু এটার ক্ষেত্রে করা যাবে না। তো এখানে কিছু ডাটা দেওয়া আছে। সাপোজ হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট, এর ইনফাইনাইট ডাইলুশনে আমাদের ডাটা পাওয়া আছে, ডাটা জানা আছে। হাইড্রোক্সিল আয়ন এর ইনফাইনাইট ডাইলুশনে আমাদের ডাটা জানা আছে, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের ডাটা। ক্লোরাইড আয়নের ইনফাইনাইট ডাইলুশনে এর হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের ডাটা জানা আছে। এবং এই ডাটাগুলো থেকে আমাদের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ইনফাইনাইট ডাইলুশনের ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স কত হয় এটা বের করতে হবে। অ্যানসারটা কেমন হবে বলো তো দেখি, যদি বুঝে থাকো। আমরা কোলাসের সূত্র অনুযায়ী কি জানি যে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ইনফাইনাইট ডাইলুশনে তার ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স কি হবে, কার কার সমষ্টি সমান হবে? অ্যামোনিয়াম আয়নের ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স এবং হাইড্রোক্সিল আয়নের ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স সমান হবে, তাই না? জি স্যার, এখান থেকে স্যার আগে অ্যামোনিয়াম আয়নের কন্ডাক্টেন্স বাই করতে হবে। অ্যামোনিয়াম আয়নের কন্ডাক্টেন্স বের করতে হবে। তাহলে অ্যামোনিয়াম আয়নের কন্ডাক্টেন্স কিভাবে বের করা যাবে? স্যার 130 ইকুয়ালস টু অ্যামোনিয়াম আয়নের কন্ডাক্টেন্স প্লাস 66, এমন হবে কি? অ্যামোনিয়াম ক্লোরাইডের কন্ডাক্টেন্স হচ্ছে 133, মানে অ্যামোনিয়াম ক্লোরাইডের কন্ডাক্টেন্স মানে হচ্ছে অ্যামোনিয়াম আয়নের কন্ডাক্টেন্স প্লাস ক্লোরাইড আয়নের কন্ডাক্টেন্স হচ্ছে 133। এখানে ক্লোরাইড আয়নের কন্ডাক্টেন্স হচ্ছে 66, তাহলে এখান থেকে আমরা অ্যামোনিয়াম আয়নের কন্ডাক্টেন্স পাবো। তাহলে অ্যামোনিয়াম আয়নের কন্ডাক্টেন্স পেলাম, হাইড্রোক্সিল আয়নের কন্ডাক্টেন্স পেলাম, তার মানে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের কন্ডাক্টেন্স এখান থেকে আমরা পেয়ে যেতে পারি। বিষয়টা হলো এরকম। অর্থাৎ যেগুলো ম্যাথমেটিক্যাল টার্ম আলোচনা করা হচ্ছে এগুলো খুবই ইজি, যে সিম্পলি যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কন্ডাক্টেন্স এখানে এক লাইনে আমি করে দিয়েছি অঙ্কটা, যে ইনফাইনাইট ডাইলুশনে অ্যামোনিয়াম ক্লোরাইডের কন্ডাক্টেন্স প্লাস হাইড্রোক্সিল আয়নের কন্ডাক্টেন্স মাইনাস ক্লোরাইড আয়নের কন্ডাক্টেন্স। এখন এখানে কি হচ্ছে, এই ক্লোরাইড আয়ন ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হয়ে যাচ্ছে। তখন হচ্ছে তার একটা মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে হচ্ছে এটা 238 পার ওহম সেন্টিমিটার স্কয়ার পার ইকুইভ্যালেন্ট হবে।
এরকম আরো ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে। এইরকম কোলরাসের সূত্রের কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, এই ম্যাথমেটিক্যাল টার্মগুলো তোমরা একটু বই দেখে দেখে নেবে। বোঝা গেল? আচ্ছা, কোনো কোশ্চেন না থাকলে আমরা নেক্সট স্লাইডে আলোচনা করতে যাচ্ছি। স্যার এই টপিকগুলো কোন বই থেকে বলছেন? যে বইয়ের কথা শুরুতেই বলছিলাম, বল অ্যান্ড বল। বল অ্যান্ড বলের বই আছে, যে মমিনুল হকের বই আছে, দুইটা বইই আছে, তোমরা যে কোনো একটা বই ফলো করলেই হবে। এরপরে বই না থাকলেও ইন্টারনেটের মধ্যেও প্রচুর পরিমাণে আছে, এবং তোমরা যদি ভিডিও লেকচার দেখতে চাও, এই ইলেকট্রোকেমিস্ট্রির উপরে এত সুন্দর সুন্দর লেকচার আছে। আমি যে কথাগুলো বলছি তার থেকে ওরা আরো সুন্দর মজার আলোচনা করছে। আমি কিছু ভিডিও তো দেখি মাঝে মাঝে, হ্যাঁ, যে আমার পড়ানোর ধারাটা কি রকম। আচ্ছা, আমি একটু তোমাদের ফিডব্যাকও নিতে চাই। অনলাইনে তো ক্লাস করাচ্ছি, আমার কথাবার্তা গুলো বুঝতে পারছো কিনা, বা টপিকস গুলো তোমরা বুঝতে পারছো কিনা, গ্রাফ করতে পারছো কিনা, এগুলো নিয়ে একটু ফিডব্যাকও তোমাদের দেওয়া উচিত। এবং নির্ভয়ে, আমার ক্ষেত্রে আমি বলবো যে নির্ভয়ে দেওয়া উচিত তোমাদের। মানে কোনো ধরনের ভয় ছাড়া, যে না এরকম করে বলি ছাড় আবার কি বলে মার্ক কম দিবে, এরকম এগুলোর কোনো ইম্প্যাক্ট মার্কে থাকবে না। আমার লেকচারিং এ যদি কোনো বুঝতে সমস্যা হয়, যদি মনে করো যে না এই স্ট্র্যাটেজিটা এরকম ভাবে না করে এরকম ভাবে বুঝাইলে আরো ভালো হতো, তোমাদের যদি কোনো ফিডব্যাক, আমার লেকচারিং কে উন্নত করার জন্য তোমাদের যদি কোনো কনস্ট্রাকটিভ ফিডব্যাক থাকে, আই উইল অ্যাপ্রিশিয়েট ইট। ওকে? এবং আমি জানি তোমাদের মধ্যে এমনই অনেকেই আছো যাদের পড়ানোর ক্যাপাসিটি আমার থেকে অনেক ভালো। প্রত্যেকটা ব্যাচে কিছু না কিছু মানে স্টুডেন্ট থাকেই যাদের পড়ানোর ক্যাপাসিটি অনেক ভালো থাকে, উপস্থাপন ক্যাপাসিটি অনেক ভালো থাকে, এবং তোমাদের কাছ থেকে অনেক শেখার আছে আমাদের। কিন্তু আমাদের এগুলো শেখার সুযোগ দিতে হবে আর কি। আমি সেই সুযোগটা দিতে রাজি আছি এবং নিতেও রাজি আছি। ওকে, যদি আমাদের কোলরাসের সূত্র সম্পর্কিত তোমাদের কোনো কোশ্চেন না থাকে, তাহলে আমরা এই আর একটা টপিক আলোচনা করে শেষ করব। ফিডব্যাক প্লিজ। আচ্ছা, নেক্সট আমরা আলোচনা করছি হচ্ছে ট্রান্সপোর্ট নাম্বার। একটা কথা বলি যে এগুলো জিনিস আমি একটু ডিসক্রিট ভাবেই মূল পয়েন্টগুলো আলোচনা করে যাচ্ছি, কিন্তু এগুলো ধারাবাহিকভাবে আলোচনা করার একটা সুযোগ ছিল। এটা যদি আমাদের একটু ক্লাসটা যদি আমাদের ক্লাসে হতো, তাহলে এর মাঝে বা ফাঁকে আরো অনেকগুলো কথা বোর্ডে লেখা বা বোর্ডে উপস্থাপন করার মাধ্যমে কিছু রিলেট করার বিষয় ছিল, ওইভাবে আলোচনা করা যেত, আরো ভালোভাবে আলোচনা করা যেত। কিন্তু জি স্যার, যেহেতু এটা অনলাইনে আমাদের যে স্লাইড নির্ভর হয়ে যেতে হচ্ছে, প্রত্যেকটা জিনিসই স্লাইডে তুলতে হচ্ছে, এই জিনিসটা আমার কাছে একটু খুব কষ্টকর মনে হয় আর কি, যে প্রত্যেকটা জিনিস স্লাইডে বর্ণনা করা। এখানে যদি আমার একটা লেখার একটা সুযোগ থাকতো, তাহলে হয়তো বা আমি আরো কিছুটা হলেও ইজি ফিল করতাম আর কি ক্লাসটা নিতে। তো সেই সুযোগ আমাদের এখন হয়নি। ভিসি মহোদয় আমাদেরকে তো আর ওই জিনিস দিবে না, যেটা হচ্ছে ইন্টারেক্টিভ প্যাড আছে যেগুলো লেখা যায়। তো আমাদের এই ট্রান্সপোর্ট নাম্বার একটু আমরা আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে ডিসক্রিট অবস্থায় আর কি। তাহলে আমরা যদি আগের সাথে একটু কথাবার্তায় যদি রিলেট করি, তাহলে হচ্ছে যে আমাদের সলিউশনের ভিতর আমরা আলোচনা করছি মূলত হচ্ছে একটা সলিউশনের কন্ডাক্টিভিটি নিয়ে আলোচনা করছি শুরু থেকে এখন পর্যন্ত। একটা সলিউশনের ভিতর দিয়ে ইলেকট্রিসিটি প্রবাহিত হয়, এটা আমরা দেখেছি। আমরা ইলেকট্রোলাইসিসের মাধ্যমে দেখেছি যে সলিউশনের ভিতর দিয়ে ইলেকট্রিসিটি প্রবাহিত হয়, জন্যই তো আমাদের ইলেকট্রোলাইসিসের ঘটনাগুলো ঘটে। এবং এই সলিউশনের ভিতর দিয়ে ইলেকট্রিসিটি যে প্রবাহিত হয়, এটার পিছনে কারণটা কি? কারণটার ক্ষেত্রে আমরা মেটালিক কন্ডাক্টরের সাথে এখানে পার্থক্যটা হচ্ছে মেটালিক কন্ডাক্টরের ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয়, কিন্তু সলিউশনের ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয় না। সলিউশনের ভিতর দিয়ে হচ্ছে আয়ন প্রবাহিত হয়, আয়ন কন্ডাক্ট করে, আয়ন মাইগ্রেট করে বা আয়ন মুভ করে। এই আয়নগুলো মুভ করে মেটালিক সারফেসে গিয়ে হয় ইলেকট্রন ছেড়ে দেয় অথবা ইলেকট্রন ওখান থেকে নিয়ে নেয়, যে কারণে টোটাল সার্কিটের মধ্যে একটা ইলেকট্রনের ফ্লো হয়। তার মানে মোদ্দা কথা যদি আমরা বলি, তার মানে হচ্ছে যে একটা সলিউশনের ভিতর দিয়ে যখন ইলেকট্রিসিটি ফ্লো করছে, এর পিছনে মূল কারণটা হচ্ছে ওখানে যেগুলো আয়ন আছে,
এই আয়নের মাইগ্রেশন বা আয়নের যে ট্রান্সপোর্ট, আয়নের যে মোবিলিটি, এগুলোই হচ্ছে তার মূল কারণ। তাহলে এই তার মানে একটা সলিউশনের ভিতর দিয়ে যখন ইলেকট্রিসিটি প্রবাহিত হচ্ছে, ওখানে ওই সলিউশনের মধ্যে যে আয়ন আছে সেই আয়নটা এই ইলেকট্রিসিটি প্রবাহের মধ্যে অবদান রাখছে, তাই না? তাহলে একটা আয়ন এই ইলেকট্রিসিটি প্রবাহের সময় কি পরিমাণে অবদান রাখছে সেটাকে আমরা একটা সংখ্যা দ্বারা প্রকাশ করছি। সেই সংখ্যাটাকে বলা হচ্ছে ট্রান্সপোর্ট নাম্বার, অর্থাৎ the fraction of total current carried by cation or anion is termed as transport number বা Hittorf number বা transference number। অর্থাৎ একটা সলিউশনের ভিতর দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণে কারেন্ট প্রবাহিত হচ্ছে, এই যে নির্দিষ্ট পরিমাণে কারেন্ট প্রবাহিত হলো, এটা কার কার অবদান, সেখানে অ্যানায়নের অবদান আছে, ক্যাটায়নের অবদান আছে। আমরা পোলারাসের সূত্র থেকে সেটা আমরা জানতে পারলাম যে অর্থাৎ একটা সলিউশনের ভিতরে দিয়ে যে ইলেকট্রিসিটি প্রবাহিত হয় সেটা হচ্ছে তার হচ্ছে কম্পোনেন্ট আয়নের ইলেকট্রিসিটি প্রবাহিতের পরিমাণের সমান, সেটা পোলারাসের সূত্রে আমরা জানতে পারলাম। তারপরে সেখানে হচ্ছে অ্যানায়নও ইলেকট্রিসিটি প্রবাহিত করছে বা ইলেকট্রিসিটি প্রবাহের ক্ষেত্রে ভূমিকা রাখছে, ক্যাটায়নও ইলেকট্রিসিটি প্রবাহের ক্ষেত্রে ভূমিকা রাখছে। তাহলে টোটাল ইলেকট্রিসিটি প্রবাহের ক্ষেত্রে ক্যাটায়ন কি পরিমাণ ভূমিকা রাখছে, পার্টিকুলারলি অ্যানায়ন কিভাবে কিরকম ভূমিকা রাখছে, এইটাকে যদি আমরা প্রকাশ করতে চাই সেটা একটা টার্ম দ্বারা প্রকাশ করতে হয়, দ্যাট ইজ দ্য ট্রান্সপোর্ট নাম্বার, যেটাকে আমরা বলা হচ্ছে দ্য ফ্র্যাকশন অফ টোটাল কারেন্ট ক্যারিড বাই ক্যাটায়ন অর অ্যানায়ন। টোটাল কারেন্টের যে অংশটা শুধুমাত্র ক্যাটায়ন দ্বারা অথবা যে অংশটা শুধুমাত্র অ্যানায়ন দ্বারা প্রবাহিত হয়েছে, দ্যাট ইজ কল্ড দ্য ট্রান্সপোর্ট নাম্বার বা হিটঅফ নাম্বার বা ট্রান্সফারেন্স নাম্বার। তাহলে ক্যাটায়নের ট্রান্সপোর্ট নাম্বারকে যদি আমরা টি প্লাস দ্বারা প্রকাশ করি, তাহলে টি প্লাস ট্রান্সপোর্ট নাম্বার অফ ক্যাটায়ন, এটা সমান সমান আমরা বলতে পারি ভি প্লাস ডিভাইডেড বাই ভি প্লাস প্লাস ভি মাইনাস। ভি প্লাসটা কি? ভেলোসিটি অফ দ্য ক্যাটায়ন, ভি মাইনাসটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য অ্যানায়ন, ভি প্লাস প্লাস ভি মাইনাস হচ্ছে ভেলোসিটি অফ দ্য টোটাল ক্যাটায়ন প্লাস অ্যানায়ন। অর্থাৎ টোটাল ক্যাটায়ন প্লাস টোটাল অ্যানায়নের ভেলোসিটির যে পরিমাণ ভেলোসিটি আছে ক্যাটায়নের ভেলোসিটি, সেটাই হচ্ছে তার ক্যাটায়নের ট্রান্সপোর্ট নাম্বার। একইভাবে অ্যানায়নের ট্রান্সপোর্ট নাম্বারকে এরকম বলতে পারি যে ভি মাইনাস ডিভাইডেড বাই ভি প্লাস প্লাস ভি মাইনাস। এটা আরো ওগুলো ম্যাথমেটিক্যাল ফর্ম আছে, সেগুলো আমি অত বিশেষ কিছু নিয়ে আসি নাই, সিম্পলি বর্ণনা করার জন্য এতটুকু নিয়ে আসি। তাহলে ক্যাটায়নের ট্রান্সপোর্ট নাম্বার প্লাস অ্যানায়নের ট্রান্সপোর্ট নাম্বার কি হবে? এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে দেখা যাচ্ছে দুটোর সামগ্রিক মানটা হচ্ছে 1। ট্রান্সপোর্ট নাম্বার অফ ক্যাটায়ন অর্থাৎ ফ্র্যাকশন অফ ক্যাটায়ন ফ্র্যাকশন অফ অ্যানায়নকে যদি আমরা সামগ্রিক যোগ করি, দ্যাট উইল বি দা 1। এটাকে যদি আমরা রেশিও করি ট্রান্সপোর্ট নাম্বার অফ ক্যাটায়ন ডিভাইডেড বাই ট্রান্সপোর্ট নাম্বার অফ অ্যানায়ন, তাহলে ট্রান্সপোর্ট নাম্বার ভেলোসিটি অফ ক্যাটায়ন ডিভাইডেড বাই ভেলোসিটি অফ অ্যানায়ন, ভেলোসিটি অফ ক্যাটায়ন ভেলোসিটি অফ অ্যানায়নকে যদি আমরা r দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা r সমান সমান এটা বলতে পারি যে r সমান সমান টি প্লাস ডিভাইডেড বাই 1 মাইনাস টি প্লাস। এইরকম কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সম্পর্কিত কিছু এইরকম এই সূত্রগুলো দিয়ে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকতে পারে, সেই প্রবলেমগুলো তোমরা একটু দেখে নিও। এখন আমরা ফাইনালি একটা জিনিসে যাব, সেটা হলো ডিটারমিনেশন অফ দ্য ট্রান্সপোর্ট নাম্বার। ট্রান্সপোর্ট নাম্বারকে ডিটারমিন করা যায় দুটো পদ্ধতিতে, একটাকে বলা হয় হিটঅফ মেথড আর একটা হচ্ছে মুভিং বাউন্ডারি মেথড। তো হিটঅফ মেথড, মুভিং বাউন্ডারি মেথড দুটো ডিফারেন্ট মেথড, কমপ্লিটলি ডিফারেন্ট মেথড। এর মধ্যে আমরা মুভিং বাউন্ডারি মেথডটা আলোচনা করব। এর হচ্ছে ইউজটা অনেক বেশি এবং এর মাধ্যমে হচ্ছে অপেক্ষাকৃত ভেরি প্রিসিয়াসলি ট্রান্সপোর্ট নাম্বারটা ডিটারমাইন করা যায়। এই কারণে উই আর ডিসকাসিং অনলি দ্য মুভিং বাউন্ডারি মেথড। The transport number can be measured experimentally by two methods. One is called the Hittorf method and another one is called the moving boundary method. But we are giving emphasis here on the moving boundary method. এখন মুভিং বাউন্ডারি মেথডের এক্সপেরিমেন্টাল সেটআপটা কি রকম? এই রকম একটা সেল নেওয়া হয় আর কি, ভার্টিক্যাল গ্লাস সেল নেওয়া হয় মুভিং বাউন্ডারি মেথডে। বলে ভার্টিক্যাল গ্লাস টিউব, যেখানে হচ্ছে দুটো ইলেকট্রোড থাকে। উপরের দিকে আচ্ছা, ভার্টিক্যাল একটা গ্লাস টিউব নেওয়া হচ্ছে। এই ভার্টিক্যাল গ্লাস টিউবের মধ্যে নিচের অংশে থাকে হচ্ছে ক্যাডমিয়াম ক্লোরাইডের সলিউশন
এবং উপরের অংশে থাকে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সলিউশন। সাপোজ এটা হচ্ছে এরকম একটা ভার্টিক্যাল গ্লাস টিউব নিলাম। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? স্যার শুনতে স্যার। পাচ্ছি। স্যার আচ্ছা, আমি মনে করলাম যে আমি বোধহয় বক বক করে যাচ্ছি, নেট টেট কিছুই নাই কিনা। আচ্ছা, এরকম একটা ভার্টিক্যাল গ্লাস টিউব নিলাম, নিচের অংশে নিলাম সাপোজ ক্যাডমিয়াম ক্লোরাইড, উপরের অংশে নিলাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ক্যাডমিয়াম ক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, সাপোজ আমরা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের হাইড্রোজেন আয়নের ট্রান্সপোর্ট নাম্বার মেজার করব। তাহলে ক্যাডমিয়াম ক্লোরাইড হলো নিচে থাকলো, হাইড্রোক্লোরিক অ্যাসিড উপরে থাকলো, এবং ক্যাডমিয়াম ক্লোরাইড নিচে হাইড্রোক্লোরিক অ্যাসিড উপরে থাকার কারণে যেহেতু ক্যাডমিয়াম ক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের রিফ্রাক্টিভ ইনডেক্সে যথেষ্ট পরিমাণে পার্থক্য আছে, এই কারণে দেয়ার উইল বি এ লেয়ার বিটুইন দিস টু জাংশন। এখানে একটা স্পষ্ট একটা এখানে একটা লেয়ার দেখা যাবে। আর ক্যাডমিয়াম ক্লোরাইড অর্থাৎ নিচের অংশের সলিউশনে এখানে একটা ক্যাডমিয়ামের স্টিক দেওয়া থাকে, যেটা কাজ করবে হলো তোমার হচ্ছে অ্যানোড হিসেবে। আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপরে অংশে আরেকটা ইলেকট্রোড থাকে, প্লাটিনামের ইলেকট্রোড, যেটা কাজ করবে হলো ক্যাথোড হিসেবে। এই দুটো ইলেকট্রোডকে ব্যাটারির সাহায্যে এইভাবে সংযোগ দেওয়া হয়। এখানে গ্যালভানোমিটার আছে, এখানে কি আছে, কি মানে অর্থাৎ একটা দাস সুইচ আছে, এখানে রেজিস্ট্যান্স বক্স বা এরকম কিছু একটা আছে, জাস্ট একটা সার্কিট কমপ্লিট করার জন্য এটা দেওয়া স্যার হয়েছে। এ প্রাইমে কি ওখানে কোনো মেমব্রেন আছে? কোনো মেমব্রেন নেই, কোনো মেমব্রেন নেই, অনলি এখানে হচ্ছে তাহলে এখানে কি তেল আর পানি, রিঅ্যাকশন যেমন ঘটার সম্ভাবনা? তেল, হ্যাঁ তেল আর পানি মিক্স করলে যেমন দুইটার মাঝে একটা কি হবে, জাংশন তৈরি হবে না তেল এবং পানির মাঝে, ওই রকম ক্যাডমিয়াম ক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড মিক্স করলে এরকম এর মাঝে একটা জাংশন তৈরি হবে আর কি। তো এখন যদি বি প্রাইম কি লেয়ার স্যার? হ্যাঁ হ্যাঁ, না আমি বর্ণনা করা শেষ করি তারপরে দেওয়া হবে। দেখো, এখন যদি আমরা এখানে ইলেকট্রিসিটি প্রবাহিত করি, দেন হোয়াট উইল হ্যাপেন। এখন এইটার মধ্যে যদি আমরা ইলেকট্রিসিটি প্রবাহিত করি, কি ঘটনা ঘটবে? এ ড্যাশ বি বি ড্যাশ এগুলোর কথা এখন বাদ দাও আপাতত। আমাদের এই যে একটা ভার্টিক্যাল একটা গ্লাস টিউব আছে, এখানে আছে ক্যাডমিয়ামের একটা স্টিক আছে যেটা কাজ করতেছে অ্যানোড হিসেবে, এখানে প্লাটিনাম আছে যেটা কাজ করছে আমাদের ক্যাথোড হিসেবে, এখানে নিচের দিকে আছে আমাদের ক্যাডমিয়াম ক্লোরাইড সলিউশন, উপর দিকে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সলিউশন। এখন এটা আমরা ব্যাটারির সাথে সংযোগ দিয়েছি, এখন এর ভেতর দিয়ে ইলেকট্রিসিটি চালনা করছি। এখন কি হবে ক্যাথোডে? কি হবে এই ক্যাথোডে অর্থাৎ প্লাটিনাম ইলেকট্রোডের মধ্যে কি হবে বলো তো? ইলেকট্রন ইলেকট্রন যাবে, ইলেকট্রন যাবে, গ্রহণ করবে স্যার। ইলেকট্রন গ্রহণ করবে স্যার। ইলেকট্রন স্যার কে গ্রহণ করবে ইলেকট্রন? ক্যাডমিয়াম আয়ন স্যার। ক্যাডমিয়াম আয়ন তো নিচের দিকে আছে, উপরের দিকে তো আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড স্যার গ্রহণ করবে স্যার। স্যার লেয়ারটা বেড়ে যাবে স্যার। হাইড্রোক্লোরিক অ্যাসিড কিভাবে গ্রহণ করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড কি ইলেকট্রন গ্রহণ করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকা মানে কি? ওখানে আছে হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন। স্যার এই যে ইলেকট্রিসিটি পাস করার ফলে তো স্যার জারণ ঘটবে না অ্যানোডে? উপরেরটা কি অ্যানোড না ক্যাথোড? এটা কি অ্যানোড না ক্যাথোড? স্যার অ্যানোড স্যার। কে বলছে এটা অ্যানোড? এটা ক্যাথোড। তুমি অ্যানোড বললা কেন? এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে সংযুক্ত করা হয়েছে। তাহলে ওখানে স্যার বিজারণ ঘটবে? হ্যাঁ, এখানে হবে রিডাকশন ঘটবে, বিজারণ ঘটবে। বিজারণ ঘটবে কার? বিজারণ ঘটবে এখানে হাইড্রোজেন আয়নের না ক্লোরাইড আয়নের? হাইড্রোজেন আয়নের বিজারণ ঘটবে, অর্থাৎ হাইড্রোজেন আয়ন এখানে যাবে, গিয়ে ইলেকট্রন নিবে এখান থেকে। এখানে যেহেতু নেগেটিভ প্রান্তের সাথে সংযুক্ত করা আছে, মানে এই ইলেকট্রোডের মধ্যে প্রচুর পরিমাণে ইলেকট্রন আছে, এই ইলেকট্রোডটার মধ্যে প্রচুর পরিমাণে ইলেকট্রন আছে। তাহলে হাইড্রোজেন আয়ন যাচ্ছে, গিয়ে এই ইলেকট্রনটা নিয়ে নিচ্ছে, আর হাইড্রোজেন গ্যাস আকারে বুদবুদ আকারে বের হয়ে যাবে। তো হাইড্রোজেন আয়ন যখন এইদিকে মাইগ্রেট করে যাচ্ছে, গিয়ে এখানে যখন ক্যাথোডের দিকে যখন মাইগ্রেট করে যাচ্ছে, গিয়ে এখানে হচ্ছে ইলেকট্রন নিয়ে, ইলেকট্রন অ্যাকসেপ্ট করে হাইড্রোজেন গ্যাস আকারে চলে যাচ্ছে, তখন কি হবে? এই ক্যাডমিয়াম আয়ন কি করবে? ক্যাডমিয়াম আয়ন উইল রিপ্লেস দ্য হাইড্রোজেন আয়ন। ক্যাডমিয়াম আয়ন উইল রিপ্লেস দ্য হাইড্রোজেন আয়ন। কারণ এখানে পজিটিভ আয়নের পরিমাণটা কমে গেল সলিউশনের মধ্যে। এখন সলিউশনে ইলেকট্রন নিউট্রালিটি রাখতে গেলে এখানে পজিটিভ আয়ন আসতে হবে। এই পজিটিভ আয়ন তখন এখানে ক্যাডমিয়াম আয়ন থেকে, এই ক্যাডমিয়াম এই পজিটিভ আয়ন
এখন এখানে চলে আসতেছে। তখন ক্যাডমিয়াম যখন এখানে চলে আসতেছে, তার মানে আস্তে আস্তে ক্ষেত্রে এই যে লেয়ারটা আছে, এই লেয়ারটা আমাদের আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে। আগে যদি এই লেয়ারটা এখানে থাকে, আমাদের ইলেকট্রোলাইসিস চলার পরে এই লেয়ারটা এখান থেকে এই পর্যন্ত আমাদের উঠে গেল, বা এই পর্যন্ত উঠে গেল, বা কতক্ষণ ইলেকট্রিসিটি চালাচ্ছে তা। তাহলে আমাদের কি পরিমাণে ইলেকট্রিসিটি চালাচ্ছি সেটা আমাদের জানা আছে, কত সময় যাবত চালিয়েছি সেটা আমাদের জানা আছে, এই লেয়ারটা কতটুকু মুভ করছে সেটা আমাদের জানা আছে। এই জানা জিনিসগুলো থেকে আমরা এখানে এখানে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড কি মানে কি কনসেন্ট্রেশনে দিয়েছে সেটা আমাদের যদি জানা থাকে, তাহলে এখানে হাইড্রোজেন আয়ন মানে কি রেটে মুভ করছে, এর যে ট্রান্সপোর্ট নাম্বার, হাইড্রোজেন আয়নের যে ট্রান্সপোর্ট নাম্বার, এটা আমরা বের করতে পারবো। এই হলো এই এক্সপেরিমেন্টালের ব্যাকগ্রাউন্ড যে কথাবার্তা সেগুলো আছে। ক্যাডমিয়াম ক্লোরাইডে স্যার এখানে ক্যাডমিয়াম আয়নের মানে ডিফিসিয়েন্সি ঘটবে না? এখানে দেখো, এখানে কিন্তু কমন আয়ন আছে। কমন আয়নটা কি? ক্লোরাইড। ক্লোরাইড আয়ন। ক্লোরাইড আয়ন উপরের লেয়ারেও আছে, নিচের লেয়ারেও আছে, তাই তো? তো নিঃসন্দেহে অক্সিডেশন, ক্লোরাইড আয়ন অক্সিডেশন এখানে ঘটতেছে, এখানে ক্লোরাইড আয়ন অক্সিডেশন ঘটতেছে। করসপন্ডিং এখানে যদি রিডাকশন ঘটে, এখানে করসপন্ডিং অক্সিডেশন অবশ্যই ঘটতে হবে। এখন এই ক্যাডমিয়াম আয়ন যখন এদিকে হাইড্রোজেন আয়ন এই মুভ টুয়ার্ডস দ্য ক্যাথোড, তখন হাইড্রোজেন আয়নের এই সলিউশনে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটা কমে গেল না? হাইড্রোজেন আয়ন আগে তো সলিউশনটা ইলেকট্রিক্যালি নিউট্রাল ছিল, তাই না? হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড তো অ্যাজ এ হোল ইলেকট্রিক্যালি নিউট্রাল, তাই না? যে পরিমাণে হাইড্রোজেন আছে সেই পরিমাণে ক্লোরাইড আয়ন এখানে আছে। এখন এখান থেকে যদি হাইড্রোজেন আয়ন ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাস আকারে যদি এখানে বুদবুদ আকারে চলে যায়, এখানে হাইড্রোজেন আয়নের পরিমাণটা কমে গেল না? যদি হাইড্রোজেন আয়নের পরিমাণটা কমে যায়, তাহলে এই সলিউশনটার ইলেকট্রিক্যাল নিউট্রালিটি বজায় রাখতে গেলে এখানে পজিটিভ আয়ন আসতে হবে। এই পজিটিভ আয়নটা তখন কি হচ্ছে? ক্যাডমিয়াম আয়ন। ক্যাডমিয়াম আয়ন এখানে যে এই যে তোমার যে লেয়ার আছে, এই ক্যাডমিয়াম আয়ন এইদিকে আসতেছে। ক্যাডমিয়াম আয়ন এখানে, তার মানে ক্যাডমিয়াম আয়ন এইদিকে আসা মানে কি? এই ক্যাডমিয়াম ক্লোরাইড হওয়া, ক্যাডমিয়াম ক্লোরাইড হওয়া, ক্যাডমিয়াম আয়ন এইদিকে আসা মানে ক্যাডমিয়াম ক্লোরাইড, যেহেতু আয়ন নেগেটিভ আয়নটা একই রকম আছে, ক্যাডমিয়াম ক্লোরাইড হওয়া, তখন কি হচ্ছে? লেয়ারটা আস্তে আস্তে আমাদের উপরের দিকে উঠতে থাকতেছে। মানে এখানে কিন্তু হাইড্রোজেন ক্লোরাইড ছিল, এখন যেহেতু সলিউশনের ইলেকট্রিক্যাল নিউট্রালিটির জন্য হাইড্রোজেন আয়নের পরিমাণ কমে যাচ্ছে, তখন ক্যাডমিয়াম এখানে চলে আসলো। ক্যাডমিয়াম আয়ন এই ক্যাথোডের দিকে মাইগ্রেট করতেছে। মাইগ্রেট যখন করতেছে, হাইড্রোজেন আয়নকে রিপ্লেস করে মাইগ্রেট করতেছে, তখন ক্যাডমিয়াম যখন মাইগ্রেট করলো, তখন এটা তার হাইড্রোজেন ক্লোরাইড নেই, তখন এই যখন ক্যাডমিয়াম আয়ন এখান থেকে এখানে মাইগ্রেট করলো, তখন এটা কি হাইড্রোজেন ক্লোরাইড থাকবে না ক্যাডমিয়াম ক্লোরাইড হবে? বলো। এখানে যখন ক্যাডমিয়াম ক্লোরাইড আসলো, তখন এটা কি হাইড্রোজেন ক্লোরাইড আর থাকবে? এখানে হাইড্রোজেন আয়নের ডিফিসিয়েন্সি ঘটছে। এন্ড ক্যাডমিয়াম তো সরাসরি আগে লাভ দিয়ে তো এখানে যাবে না। লাভ দিয়ে কি এখানে যাবে? ফার্স্ট কোথায় আসবে? এখানে আসবে। এই লেয়ারের অ্যাডজাসেন্ট যে হাইড্রোজেন আয়ন আছে, মানে যে সলিউশনটা আছে, সেখানে তো আগে ক্যাডমিয়াম যাবে, যাবে না? এই রেসপন্স করো না কেন? জি স্যার। তাহলে এই লেয়ারের অ্যাডজাসেন্টে যদি ক্যাডমিয়াম যায়, অ্যাডজাসেন্টে যখন ক্যাডমিয়াম আয়ন যাচ্ছে, আগের তো ক্লোরাইড আয়ন ওখানে আছে, তাহলে ওটা কি আর হাইড্রোজেন ক্লোরাইড থাকতেছে? তখন সেটা কি হয়ে যাচ্ছে? ক্যাডমিয়াম ক্লোরাইড হয়ে যাচ্ছে। আবার অ্যাডজাসেন্ট জায়গাতে যাচ্ছে, ক্যাডমিয়াম যাচ্ছে, আবার ক্যাডমিয়াম ক্লোরাইড হয়ে যাচ্ছে, আবার ক্যাডমিয়াম ক্লোরাইড হয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে? আমাদের যেটা লেয়ার আছে, মূলত আমাদের ওভারঅল মনে হচ্ছে যে লেয়ারটাই আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে, যেহেতু হাইড্রোজেন ক্লোরাইড আর ক্যাডমিয়াম ক্লোরাইডের রিফ্র্যাক্টিভ ইনডেক্স একই না। ফলে মনে হবে যে লেয়ারটাই আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে। তাহলে এই লেয়ারটা কতটুকু উপরে উঠলো, মানে যে এই লেয়ারটা উপরে ওঠা মানে এই পরিমাণে জায়গায় তো হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন আয়ন মূলত মাইগ্রেট করে এদিকে চলে আসছে। তাহলে সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে বের করতে পারবো। সেই ক্যালকুলেশনটা এখন আমি দেখাচ্ছি। এক পর্যায়ে হাইড্রোজেন ক্লোরাইড শেষ হতেই পারে। তুমি যদি কন্টিনিউয়াসলি ইলেকট্রিসিটি চালনা করতেই থাকো, তাহলে দেখা যাবে যে ওখানে এক সময় গিয়ে হাইড্রোজেন ক্লোরাইড আর থাকবেই না, মানে হাইড্রোজেন আয়ন আর থাকবে না। তখন আস্তে আস্তে ক্যাডমিয়াম আয়ন এইখানে মাইগ্রেট করে যাবে, তখন সম্পূর্ণ জায়গাটাতে ক্যাডমিয়াম চলে যাবে। তখন আস্তে আস্তে পরে দেখা যাবে যে ক্যাডমিয়াম তখন ডিপোজিট হওয়া শুরু করে দেবে ক্যাথোডের মধ্যে।
ক্লোরাইড আয়ন এদিকে মাইগ্রেট করতেছে, ক্লোরাইড আয়নও এদিকে মাইগ্রেট করতেছে, কিন্তু এখানে যে মাইগ্রেট ক্লোরাইড আয়ন এদিকে আসতেছে তাতে কি হচ্ছে, এখানে তো ক্যাডমিয়াম ক্লোরাইডই থাকতেছে, এই সলিউশনটা তো ক্যাডমিয়াম ক্লোরাইডই থাকতেছে, এখানে তো অন্য কিছু হচ্ছে না। কিন্তু যখন ক্যাডমিয়াম এদিকে মাইগ্রেট করছে তখন এই সলিউশনটার হাইড্রোজেন ক্লোরাইড নাই, তখন সলিউশনটা হয়ে যাচ্ছে ক্যাডমিয়াম ক্লোরাইড, যে কারণে আমাদের মনে হচ্ছে যে লেয়ারটা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। এখন এই এক্সপেরিমেন্টাল অ্যারেঞ্জমেন্টের মধ্যে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? এই যে মাইগ্রেট করে যাচ্ছে, এটা তো সিম্পল একটা এক্সপেরিমেন্ট, যে ক্যাথোডের মধ্যে ক্যাটায়ন মুভ করবে, ক্যাথোডের দিকে ক্যাটায়ন মুভ করবে এবং সেখানে গিয়ে সে ইলেকট্রন ছেড়ে দিবে। তো ওখানে যে হাইড্রোজেন ক্লোরাইড, যেহেতু এই ক্যাথোডের সংস্পর্শে যেহেতু হাইড্রোজেন ক্লোরাইডই আছে, এখানে হাইড্রোজেন আয়নই মাইগ্রেট করবে। তা হাইড্রোজেন আয়ন যখন মাইগ্রেট করে, যখন কিছু পরিমাণে হাইড্রোজেন আয়ন এখানে হাইড্রোজেন গ্যাস আকারে ইভলভ হলো, তখন সলিউশনের মধ্যে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কমে গেল না কম্পেয়ার টু ক্লোরাইড আয়ন। তাহলে ওই জায়গাটাকে ইলেকট্রন নিউট্রালিটি নেওয়ার জন্য তখন ক্যাডমিয়াম এখানে এইদিকে ইয়ে করলো আর কি, মাইগ্রেট করলো বা রিপ্লেস করলো, তখন এই সলিউশনটা আলটিমেটলি ক্যাডমিয়াম ক্লোরাইডে হয়ে যাচ্ছে, ক্যাডমিয়াম ক্লোরাইড হয়ে উপরের দিকে চলে যাচ্ছে। কোনো কোশ্চেন আসছে? না হলে আমরা এখন না, আমরা এটা নির্দিষ্ট সময় যাবত ইলেকট্রোলাইসিসটা চালাবো, অর্থাৎ এটার একটা সাবস্টেন্সিয়াল মুভমেন্ট, অর্থাৎ এখানে কি পরিমাণে, এখানে যেন একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট যেন মুভ করে, অর্থাৎ বাউন্ডারিটা যেন সাবস্টেন্সিয়াল একটা দূরত্ব যেন চলে যায়, মেজারেবল একটা দূরত্ব যেন চলে যায়, এইরকম একটা সময় যাবত আমরা ইলেকট্রিসিটি চালাবো। এখানে গ্যালভানোমিটার এমিটারের মাধ্যমে আমরা দেখছি কি পরিমাণে ইলেকট্রিসিটি যাচ্ছে, এমিটারের মাধ্যমে আমরা শো করছি, আর কতটুকু ইলেকট্রিসিটি দিচ্ছে সেটা আমাদের জানা আছে, আর ওই সময়ের মধ্যে এখানে কতটুকু চলে গেল সেটা মেজারেবল একটা সময়, যে এতটুকু পর্যন্ত চলে গেছে। মানে এখানে আমাদের যে সারা দিন চালাতে হবে বা 10 ঘন্টা 5 ঘন্টা চালাতে হবে এরকম না, আমরা এমন একটা সময় যাবো যেটা হ্যাঁ 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 না, এগুলো জাস্ট একটা সার্কিটের একটা বিষয় আর কি। পরিবর্তনশীল রোধ এখানে আমার কাছে মনে হয় যে এখানে কি পরিমাণে আমরা ইলেকট্রিসিটি প্রবাহিত করছি তার একটা ইয়ে করার জন্য এখানে একটা পরিবর্তনশীল রোধ রাখা আছে। যদি রোধের পরিমাণ যদি আমরা একটু বাড়াই দিই তাহলে কম ইলেকট্রিসিটি গেল, কমাই দিই তাহলে বেশি ইলেকট্রিসিটি গেল, অর্থাৎ ইলেকট্রিসিটি কি পরিমাণে আমরা দেব সেটাকে কন্ট্রোল করার জন্য এরকম একটা পরিবর্তনশীল রোধ রাখা হয়েছে। ওকে, এখন নরমালি কি করা হয়, এটা হচ্ছে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই দিলাম যে আমরা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের অর্থাৎ হাইড্রোজেন আয়নের যদি আমরা রিফ্র্যাক্টিভ ইনডেক্স যদি মেজার করতে চাই তাহলে আমাদের অ্যারেঞ্জমেন্টটা হবে এরকম। এখন যদি নরমালি কি করা হয় যে আয়নের রিফ্র্যাক্টিভ ইনডেক্স কেন বলছে, যে আয়নের ট্রান্সপোর্ট নাম্বার মেজার করা হবে সেই আয়নটাকে নেওয়া হবে উপরের দিকে, উপরের কম্পার্টমেন্টে। এবং ক্যাডমিয়াম ক্লোরাইড কি ফিক্সড থাকবে সব সময়? না না না, ক্যাডমিয়াম ক্লোরাইড কখনোই ফিক্স থাকবে না। এখানে এই জন্য বললাম যে এটা আমি একটা এক্সাম্পল দিয়ে আগে বর্ণনা করছি, এখন একটা জেনারেলাইজেশনে আসি। জেনারেলাইজেশনে হলো যে সাপোজ আমাদের হচ্ছে যে আয়নের ট্রান্সপোর্ট নাম্বার, যে ক্যাটায়নে যদি আমরা ট্রান্সপোর্ট নাম্বার নিরূপণ করি, যে ক্যাটায়ন ট্রান্সপোর্ট নাম্বার নিরূপণ করতে হবে তার একটা সলিউশনকে রাখতে হবে উপরের দিকে, আর নিচের দিকে রাখতে হবে তার একই রকম অ্যানায়ন আছে এইরকম অপর একটা সলিউশন নিচের দিকে রাখতে হবে। তাহলে যদি আমরা মনে করি যে AX একটা সলিউশন যার যে ক্যাটায়ন হলো A, অ্যানায়ন হলো X, AX এর A এর হলো আমরা ট্রান্সপোর্ট নাম্বার বের করতে চাচ্ছি, তাহলে AX কে রাখতে হবে আমাদের উপরের দিকে কম্পার্টমেন্টে, উপরের কম্পার্টমেন্টে। আর এই AX এর যেহেতু কমন আয়ন, AX এর যেহেতু X একটা অ্যানায়ন আছে তাই অ্যানায়ন বিশিষ্ট অপর একটা সল্ট, সেটা সাপোজ হলো BX, এই BX টা রাখতে হবে আমাদের নিচের কম্পার্টমেন্টে। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যেন স্পিড অফ বি যেন না হয়, কারণ স্পিড যদি বি এর স্পিড যদি বেশি হয় তাহলে কি হবে, এ দ্রুত গিয়ে ক্যাথোডের মধ্যে জমা হয়ে যাবে। কাজে যখন আমরা এই কমন অপর একটা সল্ট যখন আমরা চুজ করব, অর্থাৎ বিএক্স যে সল্টটা আমরা সাপোজ চুজ করছি, এই বিএক্স এর
এমন ভাবে চুজ করবো যেন বি এর স্পিড যেন এ অপেক্ষা কম হয়। এটা হলো আমাদের কমন কথা আর কি, যে এখন আমরা ক্যাডমিয়াম ক্লোরাইড নিচে সবসময় আমরা ক্যাডমিয়াম স্টিক দেবো না বা ক্যাডমিয়াম ক্লোরাইড দেবো না। আর উপরের দিকে যেটা কমন থাকবে সেটা হচ্ছে প্লাটিনাম, উপরের দিকে অলওয়েজ কমন থাকবে। আর নিচে অ্যানোডটা আমরা চেঞ্জ করতে পারি। অ্যানোড যেমন ক্যাডমিয়াম ক্লোরাইডের জন্য ক্যাডমিয়াম দিয়েছি, কারণ বিএক্স কোন সল্ট যদি দেই তাহলে আমরা ওখানে অ্যানোডটা বি দেবো আর কি। ভারী ধাতু নিয়ে কাজ করবে তাহলে? বুঝলাম না। ভারী ধাতু নিয়ে কাজ করবে ক্যাডমিয়াম এর মতো? না, আমরা সবসময় তো ক্যাডমিয়াম ক্লোরাইড ইউজ করব না। ক্যাডমিয়াম ক্লোরাইড কিছু কিছু ক্ষেত্রে ইউজ করতেই পারি আমরা, কিন্তু সবসময় আমরা যদি ক্যাডমিয়াম ক্লোরাইড আমরা ইউজ করি তাহলে আমরা ক্যাডমিয়াম ইউজ করব। যদি ক্যাডমিয়াম ক্লোরাইড ইউজ না করে অন্য কোনো সল্ট ইউজ করতে হয় তাহলে হচ্ছে আমরা সেই সল্টের একটা অ্যানোড দেবো আর কি। সেই সল্টের যেটা ক্যাটায়ন মানে এই যেটা ক্যাটায়ন আছে তার একটা অ্যানোড দেবো। যদি আমরা কখনো নিকেল ক্লোরাইড ইউজ করতে হয় তাহলে আমরা নিকেলের অ্যানোড দেবো। যদি আমাদের কপার ক্লোরাইড ইউজ করতে হয় তাহলে কপারের অ্যানোড দেবো। তবে ক্যাডমিয়াম ক্লোরাইড অনেক ক্যাটায়নের বিপরীতে ব্যবহার করা যায়। ক্যাডমিয়াম ক্লোরাইড অনেক ক্যাটায়নের বিপরীতেই ব্যবহার করা যায়। যে জায়গাগুলোতে ব্যবহার, অর্থাৎ আমাদেরকে এই বিএক্স যে সলিউশনটা, এই সলিউশনটা চুজ করার ক্ষেত্রে দুটো জিনিস লক্ষণীয়। সেটা হচ্ছে যে এএক্স এবং বিএক্স এর রিফ্র্যাক্টিভ ইনডেক্স যেন সাবস্টেন্সিয়ালি ডিফারেন্ট হয়। সাবস্টেন্সিয়ালি ডিফারেন্ট হলে তাহলে আমরা লেয়ারটা কতটুকু মুভ করলো সেটা আমরা বুঝতে পারবো। এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে যে বি এর মোবিলিটি বা তোমার হচ্ছে স্পিড যেন এ অপেক্ষা কম হয়। এখন এই শর্তের মধ্যে যদি ক্যাডমিয়াম ক্লোরাইড আমাদের ব্যবহার করার সুযোগ থাকে তাহলে আমরা ক্যাডমিয়াম ক্লোরাইড ব্যবহার করব। যদি ক্যাডমিয়াম ক্লোরাইড ব্যবহার করার সুযোগ না থাকে, তো যদি অন্য কোনো সল্ট ব্যবহার করতে হয় তাহলে আমরা অন্য কোনো সল্টই ব্যবহার করব। ওকে? জি স্যার। তো তাহলে আমরা উপরের দিকে নিলাম হলো এক্স, নিচে নিলাম হলো বিএক্স, কমন করে দিলাম। আচ্ছা, কমন করে দিয়ে এখন আমরা বলছি যে সাপোজ হচ্ছে সি ইজ দ্য অরিজিনাল কনসেন্ট্রেশন অফ এ আয়ন ইন গ্রাম ইকুইভ্যালেন্ট পার ml অফ দ্য সলিউশন। উপরের কম্পার্টমেন্টে যেটা আমরা এক্স সলিউশন নিয়েছি সেখানে আমাদের হচ্ছে এ আয়নের যে কনসেন্ট্রেশন আছে তার পরিমাণটা হচ্ছে সি গ্রাম ইকুইভ্যালেন্ট পার ml, অর্থাৎ প্রতি ml এর মধ্যে সি গ্রাম আছে, প্রতি মিলিলিটারের মধ্যে সি গ্রাম আছে। এটা হচ্ছে তার কনসেন্ট্রেশন, এর কনসেন্ট্রেশন। আর দ্য ডিস্টেন্স থ্রু হুইচ দ্য বাউন্ডারি মুভস, দ্যাট ইজ অর্থাৎ এখান থেকে এখানে যে ডিস্টেন্সটা মুভ করছে সেটা সাপোজ আমরা ধরলাম 1 সেন্টিমিটার। আর এখানে যে এই টিউবের যে এরিয়া আছে এই এরিয়াটা হলো সেটা হচ্ছে আমাদের S সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা, সেটা যদি হয় তাহলে আমরা এই কথা বলতে পারি কিনা, দেন দ্য নাম্বার অফ ইকুইভ্যালেন্ট অফ A প্লাস আয়ন মুভিং আপওয়ার্ড। তাহলে আমরা যদি এখানে AX নেই তাহলে তো A আয়নে উপরের দিকে মুভ করবে, তাই না? তাহলে A আয়ন যে উপরের দিকে মুভ করবে তাহলে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট অফ A আয়ন মুভিং আপওয়ার্ড সেটা হলো কি পরিমাণে ডিসটেন্স মুভ করেছে, x পরিমাণ ডিসটেন্স মুভ করেছে মাল্টিপ্লাইড বাই এর এরিয়া অফ প্রজেকশন মাল্টিপ্লাইড বাই হচ্ছে কনসেন্ট্রেশন। এটা বোঝা গেল? জি স্যার। অর্থাৎ যেহেতু প্রতি ml এর কনসেন্ট্রেশন হচ্ছে c, তাহলে আর এটার ভলিউমটা হচ্ছে কি s ইনটু x। তাহলে s ইনটু x ml এ কি পরিমাণে আয়ন মুভ করবে, c, s ইনটু x ইনটু c। দেন লেট দ্য নাম্বার অফ ফ্যারাডেজ অফ দ্য কারেন্ট পাস, এখানে যে পরিমাণে কারেন্ট পাস করা হয়েছে সেটার পরিমাণটা হচ্ছে n পরিমাণ যদি কারেন্ট পাস করা হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি দ্য ফ্র্যাকশন অফ দ্য কারেন্ট ক্যারিড বাই অ্যান আয়ন n মাল্টিপ্লাইড বাই t প্লাস ta। দ্য ফ্র্যাকশন অফ কারেন্ট ক্যারিড বাই এ আয়ন হবে ওই পরিমাণে যে পরিমাণে কারেন্ট ক্যারি করেছে মাল্টিপ্লাইড বাই ta হচ্ছে ট্রান্সপোর্ট নাম্বার অফ a। এটা যদি হয় তাহলে আমরা এটা বলতে পারি এই ফ্র্যাকশন অফ কারেন্ট ক্যারিড বাই অ্যান আয়ন ইজ ইকুয়াল টু যে পরিমাণে এ আয়ন উপরের দিকে মুভ করছে সেইটা। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করে
টি প্লাস এর পরিমাণ বলতে পারি আমাদের এক্স জানা আছে, এস জানা আছে, সি জানা আছে, কি পরিমাণ কারেন্ট পাস করছে সেটা যদি জানা থাকে তাহলে আমরা এখান থেকে ট্রান্সপোর্ট নাম্বার অফ এ বের করতে পারি। এই এন এর পরিবর্তে আমরা বসাতে পারি হচ্ছে এফ বাই কিউ। এফ ইজ দ্য ফ্যারাডে, কিউ ইজ দ্য অ্যামাউন্ট অফ দ্য ইলেকট্রিসিটি। সেক্ষেত্রে আমাদের ফাইনাল ইকুয়েশনটা হচ্ছে এটা। তাহলে এইভাবে মুভিং বাউন্ডারির মাধ্যমে আমরা কোন একটা ক্যাটায়নের ট্রান্সপোর্ট নাম্বার বের করতে পারি। ক্যাটায়নের ট্রান্সপোর্ট নাম্বার বের করতে ট্রান্সপোর্ট পারলে নাম্বার মেথডে হচ্ছে দুইটা মেথডের বললেন না, আরেকটা মেথডের নামটা কি? হিটর্প মেথড। হিট অফ, হিটর্প মেথড। ওই যে হিটর্প নাম্বার একটু আগে বললাম না, ট্রান্সপোর্ট নাম্বার বা হিটর্প নাম্বার বা ট্রান্সফারেন্স নাম্বার, ওইরকম একটা মেথড আছে হিটর্প মেথড। ওকে, তাহলে এই যে এখানে যে আমাদের ম্যাথমেটিক্যাল যে ইয়াটা পেলাম আর কি, এক্সপ্রেশনটা পেলাম, তাহলে ট্রান্সপোর্ট নাম্বার অফ ক্যাটায়ন বের করতে পারলে ট্রান্সপোর্ট নাম্বার অফ অ্যানায়ন বের করা যাবে। কেন বের করা যাবে না? কেমন করে? কেমন করে বলো তো? 1 থেকে বিয়োগ দিয়ে দেবো স্যার। 1 থেকে বিয়োগ দিয়ে দিবা, এই তো এত বুদ্ধি তোমার। 1 থেকে বিয়োগ দিয়ে দিলেই হয়ে যাবে আমাদের। তাহলে এটা সম্পর্কিত ম্যাথমেটিক্যাল প্রবলেম অনেক আছে, যে ম্যাথমেটিক্যাল প্রবলেমের মধ্যে অর্থাৎ এই সূত্রটাই ব্যবহৃত হবে। যে কোনো একটা জিনিস দেওয়া থাকবে, বাকিগুলো দেওয়া থাকবে না, যে কোনো একটা দেওয়া থাকবে না, বাকিগুলো দেওয়া থাকবে। এখান থেকে তোমাকে চিন্তা ভাবনা করে বের করতে হবে। দেখা গেল যে ট্রান্সপোর্ট নাম্বার দেওয়া আছে, আমাদের হচ্ছে ওখানে কি পরিমাণে কারেন্ট প্রবাহিত করতে হবে, এই পরিমাণে একটা ডিস্টেন্স মুভ করাতে গেলে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত করতে হবে, সেক্ষেত্রে আমাদের কিউ বের করতে হবে। আবার দেখা যাচ্ছে কিউ দেওয়া আছে, এক্স এস সি দেওয়া আছে। সি কিভাবে দেওয়া থাকবে? সি ডাইরেক্টলি দেওয়া থাকবে না, সি হয়তো বা দেওয়া থাকবে হচ্ছে এখানে যে সলিউশনটা নেওয়া আছে তার কনসেন্ট্রেশন দেওয়া আছে 0.1 নরমাল বা 1 মোলার কনসেন্ট্রেশন দেওয়া আছে, তাহলে ওখান থেকে তোমাকে সি বের করে নিতে হবে। এভাবে তোমাকে এই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে হবে। ক্রস সেকশনটা কি স্যার টিউবেরই ক্রস সেকশন? হ্যাঁ, এক্স্যাক্টলি, টিউবের ক্রস সেকশন মানে হচ্ছে সলিউশনের ক্রস সেকশন। টিউবের যা ক্রস সেকশন হবে সলিউশনেরও তো তাই ক্রস সেকশন হবে, তাই না? জি স্যার। যেহেতু ওটা পাতলা টিউব, ওটাকে টিউবের ক্রস সেকশন মিন্স সলিউশনের ক্রস সেকশন হিসেবে আমাদের চিন্তা করতে হবে। আলটিমেটলি টিউবের ক্রস সেকশন, কিন্তু ওটা যদি আমরা চিন্তা করি যে ইন্টারনালি আমরা যদি চিন্তা করি তাহলে যে কি পরিমাণে এ আয়ন মুভ করছে আপওয়ার্ডের দিকে, তাহলে টিউবের ক্রস সেকশন তো না, ওখানে আমাদেরকে সলিউশনের ক্রস সেকশন বিবেচনা করেই আমাদের করে চিন্তা করতে হবে। তাহলে এরিয়া হচ্ছে এটা, লেন্থ হচ্ছে এটা, ক্রস সেকশন এটা, লেন্থ আর ক্রস সেকশন মাল্টিপ্লাই করলে এখানে যে ভলিউম হবে, সেই ভলিউমের যে আয়তন আছে সেই পরিমাণে পজিটিভ আয়ন উপরের দিকে মুভ করছে। তার ওই আয়তন দ্বারা যদি তার কনসেন্ট্রেশনকে আমরা যদি মাল্টিপ্লাই করি আর কি। তোমরা এটা নিয়ে একটু চিন্তা করো, আরো ভালো করে বুঝবা আর কি। যদি এখানে বোঝার কোনো ধরনের ঘাটতি থাকে তাহলে এই পর্যন্ত আমাদের ইলেকট্রোকেমিস্ট্রির যেটা ফার্স্ট চ্যাপ্টার সেটা আমরা এই পর্যন্ত স্টপ করে দিতে যাচ্ছি। এর পরের অংশে আমরা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল আমরা আলোচনা করার চেষ্টা করব আর কি। ইলেকট্রোকেমিক্যাল সেল, এটা হচ্ছে ইলেকট্রোলাইটিক কন্ডাক্টেন্স আমরা এই পর্যন্ত আলোচনা করলাম, এরপর আমরা ইলেকট্রোকেমিক্যাল সেল বা ইএমএফ অফ দ্য সেল আমরা আলোচনা করব। তো তোমরা এই হয়তোবা বোর্ডে করালে এই সম্পর্কিত কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আমি হয়তোবা কিছু লিখে দিতাম বা কিছু করাই দিতাম, কিন্তু আমার বিশ্বাস এগুলো তোমরা একটা বই দেখলে পাবা। তোমাদের যদি কোনো কোশ্চেন না থাকে দেন আই উড লাইক টু ক্লোজ দিস লেকচার। এবং এখন একটা কথা বলি, সেটা হচ্ছে যে তোমাদের ক্লাস টেস্ট তো নেওয়া দরকার। আজকে তো অনেক সময় স্যার, আজকে নিয়ে না স্যার। আজকে নিয়ে না স্যার, আজকে যদি না নেই তাহলে আমি নেক্সট ক্লাসে আমি একটা তাহলে ক্লাস টেস্ট নিয়ে নেব আর কি। হ্যাঁ স্যার, শুধু ইলেকট্রোকেমিস্ট্রির উপর কি না স্যার? আচ্ছা, এটা ইলেকট্রোকেমিস্ট্রির উপরে নেই। হ্যাঁ, ইলেকট্রোকেমিস্ট্রির উপরে নেই। এরপরে হচ্ছে আর একটা ক্লাস টেস্ট নেব, সেটা হচ্ছে আমি ওভারঅল সম্পূর্ণটার উপরে নেব। মানে স্যার প্রথম থেকে যা পড়াইছেন? হ্যাঁ হ্যাঁ, প্রথম থেকে যা পড়িয়েছি।
এটা ইলেকট্রোকেমিস্ট্রির উপরে নিচ্ছে দিয়ে দিলে ভালো হয় স্যার। হ্যাঁ আমি আজকে এটা স্লাইডটা পোস্ট করে দেবো। স্লাইড দিয়ে দিন স্যার। মনে করে দিন স্যার। হ্যাঁ স্যার আচ্ছা ঠিক কোশ্চেন আছে। কি আপনি যেভাবে হচ্ছে এমসিকিউ নিতেন ওইভাবে নিবেন না ব্যাখ্যামূলক হ্যাঁ থাকবে? না ব্যাখ্যামূলক, অনলাইনে ব্যাখ্যামূলক নিলে ঝামেলা হবে, আমি এমসিকিউ টাইপের কোশ্চেন নেব আর কি। জি স্যার। আচ্ছা ওকে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।